এসআইআর নিয়ে নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের। বিচারকদের তত্ত্বাবধানে হবে এসআইআর। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই চূড়ান্ত, মানতে হবে রাজ্য সরকারকে। একেবারে ঐতিহাসিক নির্দেশ। অন্যদিকে কমিশন রাজ্য দোষারোপের খেলা চলছে এই মর্মে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। আর ফের রাজ্য পুলিশের ডিজিকে কড়া বার্তা দিয়েছে আজ সুপ্রিম কোর্ট। একদমই আমরা আলোচনায় আসবো। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু আজকে সর্বোচ্চ আদালতে কি হলো এবং সর্বোচ্চ আদালত ঠিক কি নির্দেশ দিল, যে নজিরবিহীন নির্দেশ দিল, এই রাজ্য এবং কমিশনের সংঘাত যখন চরমে সেই পর্বে রাখবো শুরুতে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে ডিস্ট্রিক্ট জজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজকে নিয়োগ করতে হবে। সেই জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিযুক্ত করতে হবে। তারা লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে স্ক্রুটিনি বাকি রয়েছে সেগুলি শুনানি করে সিদ্ধান্ত নেবেন। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। সুপ্রিম কোর্ট তো স্পষ্ট বলেছে তার অবজারভেশনে যে ক্লাস এ অফিসার কেন দেয়া হয়নি, এবং এটা ইচ্ছে করে করা হচ্ছে। কারণ এই ক্লাস এ বাংলাভাষী বাঙালি অফিসার দিলে পরে তারা বাংলা বুঝতে পারতেন, বাংলা পড়তে পারতেন, কথা বলতে পারতেন বাংলায়। স্বাভাবিকভাবে পুরো বিষয়টি, পুরো যে এসআইআর প্রক্রিয়া অত্যন্ত ভালো হতো। ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছে। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির এজলাসে শুনানি ছিল। গ্রুপ বি অফিসার নিয়োগ থেকে আইন শৃঙ্খলা, দুই প্রসঙ্গই উঠে আসে এদিনের শুনানিতে। গ্রুপ বি অফিসার দেওয়া নিয়ে এদিনও কমিশন অসন্তোষ প্রকাশ করায় প্রধান বিচারপতি এদিন বলেন, আমরা আশা করেছিলাম যে রাজ্য সরকার সহযোগিতা করবে, আমরা আশাহত। পাশাপাশি আইন শৃঙ্খলার প্রসঙ্গ উঠলে প্রধান বিচারপতি জানতে চান, ডিজিকে যে নির্দেশ দিয়েছিলাম সেটার কি হলো। উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল জানান, হলফনামা দাখিল করা হয়েছে। যদিও কমিশনের তরফে অভিযোগ করা হয় প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ করছে না। যার প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেছেন, ডিজি যদি পদক্ষেপ না করেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ করা হবে। যদিও কপিল সিব্বল দাবি করেছেন, কমিশনের প্রতিটি অভিযোগই গুরুত্ব দিয়ে দেখছেন ডিজিকে যে ল অ্যান্ড অর্ডার যা আছে সেই ল অ্যান্ড অর্ডার যাতে মেনটেন হয়, সেই ল অ্যান্ড অর্ডার দেখতে। প্রতিটি এসপি কে বলেছে এই যে এক্সারসাইজটা যখন হবে তখন এসপি তার পুলিশ ফোর্স নিয়ে যা যা হেল্প করার করতে হবে। ডিজির ভূমিকা নিয়ে উনি উদ্বেগ প্রকাশ করেছেন, এবং আমার মনে হয় উদ্বেগ প্রকাশ যেটা করেছে সেটা গোটা বাংলার মানুষ নয়, ভারতবর্ষের মানুষ উদ্বেগ প্রকাশ করছে। 28শে ফেব্রুয়ারি যেরকম চূড়ান্ত তালিকা প্রকাশ হবার কথা সেরকমই হচ্ছে, তারিখের কোনো পরিবর্তন হচ্ছে না। এদিন সুপ্রিম কোর্টে সেই আশ্বাসও দিয়েছে নির্বাচন কমিশন। সৌভিক মজুমদার ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টে যে সওয়াল জবাব চলল, তারপর সুপ্রিম কোর্টের তরফে কি বলা হলো এক নজরে রাখবো আপনাদের সামনে। এবার বিচারকদের তত্ত্বাবধানে হবে এসআইআর, এই বেনজির নির্দেশ দিয়ে দিল এবার সুপ্রিম কোর্ট। জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই চূড়ান্ত, এটা মানতে হবে রাজ্য সরকারকে, এই কথাও আজ স্পষ্টভাবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশন রাজ্যের দোষারোপের খেলা দুর্ভাগ্যজনক, আর সুপ্রিম কোর্টের এই মন্তব্য। আইন শৃঙ্খলা নিয়ে অভিযোগ, ব্যবস্থা না নিলে ডিজিকে অর্থাৎ ডিজির বিরুদ্ধেই পদক্ষেপ নেওয়া হবে, এই নির্দেশও আজ সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে। এবং এরই পাশাপাশি যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে নির্বাচন কমিশনের তরফে, এটা আজ বলে দেওয়া হয়েছে। একদমই, আর এই পরিপ্রেক্ষিতেই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। প্রথমেই আমি তন্ময়ের কাছে আসবো। তন্ময়, একদম যদি আমি 9 তারিখের দিকে তাকাই, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল তা অত্যন্ত কড়া ছিল, এবং সেদিন সুপ্রিম কোর্ট কি বলেছিল যে এসআইআর নিয়ে কোনো বাধা সুপ্রিম কোর্ট বরদাস্ত করবে না, বাধা এলে প্রয়োজনে সুপ্রিম কোর্ট যে কোনো পদক্ষেপ নিতে পারে। এবং সেটা আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে একেবারে পরিষ্কার হয়ে গেল যে বিচারকের তত্ত্বাবধানে হবে এসআইআর, এবং জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্ত সেটা কমিশনকে যেমন মানতে হবে, রাজ্যকে মানতেই হবে। প্রশ্নটা এখানে তন্ময়, যদি শুরু থেকে রাজ্য সরকার সহযোগিতা করতো, বারবার কমিশন যে অভিযোগ করেছে, তাহলে তো এই পরিস্থিতিটাই তৈরি হতো না। মোট 13টা রাজ্যে এসআইআর হচ্ছে। দেখো, এই যে জলের গ্লাসটা আছে, এই গ্লাসটার একজন এক একভাবে ব্যাখ্যা করবে। কেউ বলবে এটা হাফ ভর্তি, কেউ বলবে হাফ খালি। আমি এটাকে দেখি যে পুরোটাই ভর্তি, হাফ জল দিয়ে হাফ হচ্ছে হাওয়া দিয়ে, কিন্তু গ্লাসটা ভর্তি। এই যে পজিটিভভাবে দেখা, এখন এই রাইটার পজিটিভভাবে কেন
দেখছি আমরা কেন রায়টাকে স্বাগত জানাচ্ছি, কারণ আজ সকালেও আমার কাছে বিভিন্ন মেসেজ এসছে, নিশ্চয়ই তোমাদের কাছেও এসে থাকবে। সেটা হচ্ছে রোল অবজারভাররা, আমি দেখাচ্ছিও, রোল অবজারভাররা ইআরও এবং এইআরওদেরকে পরিষ্কার পোর্টালে যে হিয়ারিং হয়েছে, ডকুমেন্ট একবার সাবমিট হয়ে গেছে, সেই ডকুমেন্ট রিভিউ হয়ে গেছে, তারপরে আবার লিখেছেন ডকুমেন্ট টু বি রিভিউড করে ফেরত পাঠিয়ে দিয়েছেন এবং বাধ্য করছেন ওই নামগুলোকে ডিলিট করতে, এবং সে সংখ্যাটা একটা দুটোই নয়, হাজার হাজার, এক একটা কনস্টিটিউয়েন্সিতে প্রায় 5,000 7,000 করে। নামগুলো খুব ইন্টারেস্টিং, নামগুলো হচ্ছে কিন্তু যারা টার্গেটেড সেরকম। এই যে টার্গেটেড নাম কেটে দেওয়ার চেষ্টা রোল অবজারভারদের দিয়ে করা হচ্ছিল, সেই জায়গাটা বাধা পেল। এই বাধা পাওয়াটাকে নিশ্চিতভাবে আমরা স্বাগত জানাই, যে এই ধরনের জিনিস যেটা চক্রান্তের কথা আমরা বলে আসছিলাম, সুপ্রিম কোর্ট সেটা বুঝতে পেরেছেন। আমি একটা জায়গায় এখানে আছে, খুব হেজি যদিও, একটা স্ক্রিনশট আমার কাছে এসেছে, সেই স্ক্রিনশটে পরিষ্কারভাবে লেখা আছে নামগুলো কি, ডকুমেন্ট নিডস টু বি রিভিউড। নামগুলো হচ্ছে শামিমা খাতুন, শফিক শেখ, আবিদা খাতুন, রূপা খাতুন, এরকম পরপর নাম। এই নামের সংখ্যাটা হাজার হাজার। আমার বক্তব্য হচ্ছে হিয়ারিং হয়ে গেছে, ইললজিক্যাল লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা নির্বাচন কমিশন করার চেষ্টা করেছিল, সেখানে হিয়ারিং হয়েছে, ডকুমেন্ট সাবমিট হয়েছে, তাদের সামনে সেই ডকুমেন্ট নিয়ে নেওয়া হয়েছে, ভেরিফিকেশন হয়েছে, কথাবার্তা হয়ে গেছে। আবার সেই ডকুমেন্টগুলোকেই বলছে যে 1 ঘন্টার মধ্যে 5,000 এরকম রিভিউ করে পাঠাও, না করতে পাঠালেই হচ্ছে ইআরওদের ভয় দেখাচ্ছে। সেই যে অস্বস্তিকর পরিবেশ, বিজেপির সদর দপ্তর থেকে অর্ডার পাওয়ার পর হোয়াটসঅ্যাপ কমিশন যেভাবে কাজ করছিল রোল অবজারভারদেরকে দিয়ে, সেই জায়গাটাতে চরম ধাক্কা লেগেছে। দ্বিতীয় কথা, দুর্ভাগ্যের একটা বিষয় আছে এই রায় থেকে। দুর্ভাগ্যের বিষয়টা এই যে ভারতের সংবিধান অনুযায়ী প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব জায়গা রেখে দিয়েছে। সেখানে আদালত এবং আইনসভায় যারা থাকে, লেজিসলেচার, এক্সিকিউটিভ, প্রত্যেকের আলাদা আলাদা জায়গা আছে। এবং ভারতের জাতীয় নির্বাচন কমিশন সেই 3টে যে ত্রিভুজ, এবং আজকের দিনে আমি বারবার বলি সংবাদ মাধ্যম থাকলে চতুর্ভুজ, 4টে স্তম্ভের মাঝখানে আছে সিএজি, ইসিআই, এই ধরনের সংস্থা। সেই ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আজকে এমন একটা ভূমিকা গ্রহণ করলো যাতে ভারতের যে সংবিধান সেটা কলঙ্কিত হলো, এবং সেই জন্যে সুপ্রিম কোর্টকে ওই কর্নার থেকে এসে মাঝখানে ইন্টারফেয়ার করতে হলো। কিন্তু আমরা খুশি যে মাননীয় আদালত সেই জায়গাটা এই কথাটা বললো না যে রাজ্যের ক্ষেত্রেও কিন্তু আজকে একেবারে বেনজির সিদ্ধান্ত। মানে আমরা জানি কমিশন এবং রাজ্য দুজনকেই ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট, সেখানে একেবারে দোষারোপের খেলা চলেছে, এটাও বলা হয়েছে কিন্তু প্রধান বিচারপতির তরফে। সেই প্রসঙ্গে আমরা পরবর্তীতে আসবো। আমি একটু অভ্রর কাছে যাবো। অভ্র, একটা বিষয় যেখানে একেবারে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছিল যদি সম্পূর্ণ না হয় তাহলে আমাদের হাতে 2টো বিকল্প আছে। বিকল্প কি, যে রাজ্যের বিচার বিভাগকে সক্রিয় করতে হবে, আর তা না হলে বাইরের রাজ্য থেকে আইএএস আইপিএস নিয়ে আসতে হবে। এই জায়গায় শুধু আমি একটু অ্যাড করতে চাইবো, আমরা জানি যে রাজ্যের তরফে এই জায়গায় বারবার আপত্তি জানানো হয়েছে বাইরের রাজ্য থেকে কাউকে নিয়োগ করার ক্ষেত্রে। কমিশন কিন্তু একদম নিরপেক্ষ পদক্ষেপ নিল। দেখুন, এই যে চরম ধাক্কা দিয়েছে, সুপ্রিম কোর্ট এই যে চরম ধাক্কা দিয়েছে, এটাকে কমেমোরেট করতে আমি বিশ্বকবি একজনের কবিতার কয়েকটা লাইন পড়ে শোনাচ্ছি। প্রথমে, হরে করো কম্বা, গরু ডাকে হাম্বা, গর্জন করে আম্বা, মা ডাকেন বুম্বা। এই অসাধারণ কবিতাটা যিনি লিখেছেন, ওই বিশ্বকবিই কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে গর্জন করে এসেছিলেন। এবার গর্জন করার সময় বেশ কিছু প্রেয়ার ছিল, প্রেয়ারের লিস্ট আমার কাছে আছে, 12টা প্রেয়ার। তার মধ্যে যদি পড়ি, কারণ উনি তো অনেকক্ষণ ধরে ফোন হাতলেন, আমার কাছে সঙ্গে সামনেই রয়েছে, যে এসআইআর বন্ধ করতে হবে, এটা ছিল প্রেয়ার নাম্বার 1। আগের যে ভোটার লিস্ট 2025 সালের, সেই ভোটার লিস্ট অনুযায়ী ভোটার লিস্ট রাখতে হবে, প্রেয়ার নাম্বার 2। সব হিয়ারিং বন্ধ করতে হবে, প্রেয়ার নাম্বার 3। আরও প্রেয়ার আছে, তার মধ্যে আরও কয়েকটা বলি, উইথড্রয়াল অফ অল হিয়ারিং নোটিসেস অলরেডি ইস্যুড, এটাও একটা প্রেয়ার। নো ভোটার অন দ্য লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট টু বি ডিলিটেড, এটাও আরেকটা প্রেয়ার। অ্যালাউ লোকাল ভেরিফিকেশন, এটাও একটা প্রেয়ার। উইথড্র অল মাইক্রো অবজারভার্স ফ্রম ওয়েস্ট বেঙ্গল, এটাও একটা প্রেয়ার। অ্যাকসেপ্ট অল ডকুমেন্টস ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটিস, এটাও একটা প্রেয়ার। ডাইরেক্ট দ্যাট কমপ্লেনেন্টস হু সাবমিট ফর্ম 7 বি প্রেজেন্ট ডিয়ারিং হিয়ারিংস, এটাও একটা প্রেয়ার। এবার আমি যে এরকম লিস্ট ধরে একদম পুরো বলে দিলাম যে 12টা প্রেয়ার ছিল মহামান্য আমাদের বিশ্বকবি মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার মধ্যে কোনটা মানা হয়েছে একটু বলবেন? এত তো লাফাচ্ছেন, এত চরম ধাক্কার কথা বলছেন। আসলে ধাক্কাটা এসছে, এটা ঠিক, এই কথাটা ঠিক বলেছেন যে 28টা এফআইআর করেছে ইলেকশন কমিশন,
সে 28টা এফআইআরে আমাদের রাজ্য পুলিশ কি অ্যাকশন নিয়েছে, সে অ্যাকশন টেকেন রিপোর্ট কিন্তু সুপ্রিম কোর্ট আজকে চেয়ে পাঠিয়েছে। এবং ভৎসনা করেছে ডিজিকে, বলেছে কেন এতদিন অ্যাকশন নেওয়া হয়নি, তুমি রিপোর্ট দাও কি অ্যাকশন নিয়েছো এবং অ্যাকশন নিতে হবে। আমি বলছি ফর্ম 7 যে পুড়িয়ে ফেলা নিয়ে অভিযোগ এসেছিল সেটা নিয়েও রাজ্য পুলিশ কি অ্যাকশন নিয়েছে সেটা কিন্তু প্রশ্ন করেছে আজকে মহামান্য সুপ্রিম কোর্ট। খালি তাই নয়, আমরা দেখেছি কয়েকদিন আগে AEROদের সাসপেন্ড করতে বাধ্য হয়েছে ইলেকশন কমিশন, তার মানে বেশ কিছু AERO কম্প্রোমাইজড। এর আগে আমরা দেখেছি বেশ কিছু ইলেকশন অফিসার তাদেরকে কিন্তু তাদের নামে FIR করেছে ইলেকশন কমিশন, তার মানে তারা তৃণমূলের হয়ে কাজ করছিল। সেখানে দাঁড়িয়ে আজকে পরিষ্কার ব্যাপারটা চলে গেল জুডিশিয়াল অফিসারদের হাতে, তার মানে তৃণমূলের এখানে ম্যানিপুলেশন করার আর কোনো জায়গা থাকবে না। তুমি যখন এই জায়গাটা দেখছো অব্র একদম, তুমি যখন এই জায়গাটা দেখছো, আবার তুমি আরেকটা বিষয় খেয়াল করোনি, দুটো জায়গা কিন্তু দুটো বিকল্পের কথা সর্বোচ্চ আদালত বলেছে। এক হচ্ছে ভিন রাজ্য থেকে বলেছিল যে IAS IPS শুনে নাও, তার মানে কমিশন আশ্বস্ত করতে পারেনি সর্বোচ্চ আদালতকে, যে কারণে এই নির্দেশটা দিতে বাধ্য হলো। এবং সেই নির্দেশ দিতে গিয়ে এক সেকেন্ড আমি যাব আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং সেখানে বলবে তুমি, তোমার কাছে আবার আসবো, যে এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টেন্সেস এই জায়গায় আজকে প্রধান বিচারপতিকে উল্লেখ করতে হলো। গ্রুপ বি অফিসার দেওয়ানিও সুপ্রিম কোর্ট বলেছে খুব তারা হতাশ, এটা বলুন সুপ্রিম কোর্ট বলেছে যে SIR যদি না হয় ভোটও হবে না, তার মানে তারপরে এরা না অবশ্যই সেটা প্রথম থেকে আরে ভাই যা চেয়েছো কিচ্ছু পাওনি, এক কথা বারবার বলছো অবশ্যই। এবং আমি যে শুরু করলাম, তুমি শুরুতে খেয়াল করোনি, আমি 9 তারিখে সুপ্রিম কোর্টের নির্দেশটা উল্লেখ করে শুরু করেছিলাম, যে সেদিনও সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে একদম কড়া নির্দেশ থাকছে, যে কোনো পরিস্থিতিতে SIR করতেই হবে, সেটা কিভাবে করা যায় আমরা কোনো বাধা মানবো না, যে কোনো নির্দেশ দেবো। বিক্রমদার কাছে আসবো, আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। আজকে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে এটা একটা ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে একটা ঐতিহাসিক রায়, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এই নির্দেশের মাধ্যমে অনেকে অনেক কথা বলছেন, আমি বিভিন্ন রাজনৈতিক দলের কথা শুনছিলাম, শাসক দল বলছে যে না দারুণ রায় হয়েছে তাদের পক্ষে গেছে, আবার বিরোধীরা বলছেন যে দারুণ রায় হয়েছে তাদের পক্ষে গেছে। আমি দুটো তরফা চিন্তা করে আমার একটা জিনিস মনে হলো, এই রায়তে এইটা এস্টাবলিশ হলো পশ্চিমবাংলায় কিন্তু আইনের শাসনটা নেই। দের ইজ নো রুল অফ ল, অনলি রুলার্স ল। নাহলে একজন অফিসার চাইছে ইলেকশন কমিশন কেন পাবে না, তার মানে প্রভাব খাটিয়ে সেই অফিসারদের আটকে রাখা হচ্ছে বা এই অফিসারদের চাপ দেওয়া হচ্ছে, এই ঘটনাগুলো ঘটছে। আর এই ঘটনাগুলো ঘটছে এবং অফিসাররা রীতিমতো তাদের এই চাকরি বাঁচানোর জন্য তারা কি করবেন সেই চিন্তার মধ্যেও আছেন, যার জন্য আলটিমেটলি জুডিশিয়ারিকে দ্য রুল অফ ল ইজ এস্টাবলিশ বাই দ্য জুডিশিয়ারি। আজকে সেইটা প্রমাণ হলো যে সুপ্রিম কোর্ট তাদেরকেই আলটিমেটলি দায়িত্ব নিতে হলো পশ্চিমবাংলায় আইনের শাসনটা যাতে ঠিকভাবে হয়। SIRও তো একটা আইনের শাসনের মধ্যে পড়ে। SIR তো 20 বছর হোক, 10 বছর হোক, 15 বছর হোক, তার পরবর্তী SIR করতে হবে। এটা তো মানে ভারতবর্ষের সংবিধান থেকে শুরু করে আইন যেভাবে এসেছে সেইখানে আলটিমেটলি সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়ে এটা প্রমাণ করলেন যে আলটিমেটলি যদি দেখা যায় যে রাজ্য সরকারের তরফ থেকে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারছে না বা ইলেকশন কমিশন এবং রাজ্য সরকারের সঙ্গে কোনো সংঘাতের জায়গা তৈরি হচ্ছে, সেইখানে সুপ্রিম কোর্টকে তো ইন্টারভিন করতে হবে। দুটো কনস্টিটিউশনাল বডি বা দুটো গভর্নমেন্ট আর দুটোই আর্টিকেল 12 অথরিটি, যেটাকে আমরা স্টেট বলি আমাদের আইনের ভাষায়, দুটো আইনের ভাষায় দুটো স্টেট অথরিটিস যদি নিজেদের মধ্যে ফাইট করতে থাকে, তাহলে দিস ইজ আ কেস যেখানে সুপ্রিম কোর্ট উইল ইন্টারভিন অ্যান্ড হ্যাজ ইন্টারভিনড এবং আইনের শাসন এখান থেকেই প্রতিষ্ঠা হবে। এবং এই সিচুয়েশনটা কীভাবে পশ্চিমবাংলায় ক্রিয়েট হলো, প্রথম থেকেই তো শাসক দলকে আমরা দেখছি যে SIR এর বিরোধিতা করে যাওয়া হচ্ছে, এবং যারা যারা জুডিশিয়াল অফিসারসদের দেওয়া হয়েছে, আমি মনে করি যদি জুডিশিয়াল অফিসাররা এই SIR পদ্ধতির হিয়ারিং বা অন্য যেসব কাজ যেগুলো সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে করে, কিছুটা কাজের মধ্যে নিউট্রালিটি এবং গতি আসবে, যেটা একটা ভাস্ট কাজ আমাদের পশ্চিমবাংলায় জুডিশিয়াল যারা অফিসার রয়েছেন বা হাইকোর্ট আছে যারা করে, এটা যদি এদের হাতে দায়িত্ব দেওয়া হয় আমার মনে হয় বেটার হবে। খুবই ভালো পদক্ষেপ সুপ্রিম কোর্ট নিয়েছে, কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যেখানে রুল অফ ল নেই বলেই বা রুল অফ ল এস্টাবলিশ করতে গিয়ে পশ্চিমবাংলাতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে পশ্চিমবাংলার যে সমস্যা হয়েছে, তাই জন্য আজকে সুপ্রিম কোর্টকে এই ঐতিহাসিক রায় বা ঐতিহাসিক নির্দেশ দিতে হয়েছে। একেবারে, অর্থাৎ উদ্দেশ্য একটাই, যাতে SIR প্রক্রিয়া সুষ্ঠুভাবে হয়। আসবো তন্ময়দা, আসবো পরবর্তীতে। আচ্ছা বেশ, তন্ময়দা আমি জাস্ট শুধু বিক্রমবাবু যেটা বললেন আমি ওনার থেকে একটা জানতে চাইবো। উনি বললেন আইনের শাসনে SIR করতে হবে, এসব আছে। আমি আগে ওনাকে এইসব বিয়েতেই এই ডিবেটে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা আপনি আইনজীবী, আপনি নিশ্চয়ই আমার থেকে বেশি জানেন এটাই,
এসআইআর এইটা ভারতবর্ষের আইনে কোথায় বলা আছে যে এসআইআর করতে হবে? আমি বলছি যে ইন্টেনসিভ সুপ্রিম রিভিউ এর কোর্টে কথা গিয়ে বলা আছে, বিশ্বকবি মমতা ব্যানার্জি এই কথা বলেননি কেন? বলবে ইন্টেনসিভ আমি জিজ্ঞেস রিভিউ করছি। বা পার্টলি রিভিশন এই কথাগুলো আমরা বাবা, শুনেছি। মহামান্য এসআইআর কুমার ঘোষ, করতেই সুপ্রিম হবে, কোর্টের দু ডিগ্রি ওপর দিয়ে এইটা যায়। কোথা থেকে আইনের আরে শাসনে সুপ্রিম লেখা আছে? কোর্ট এটা বলতে বলছে, চাই। বলেনি, আগের শুনানিতেও স্পষ্ট করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। বিহারের ক্ষেত্রেও বলেনি, আর এতগুলো রাজ্যে যে হচ্ছে সেখানেও বলেনি। আমি একটু শতরূপের কাছে যাব। শতরূপ, একেবারে মাননীয় প্রধান বিচারপতি তিনি এই কথা বলছেন যে বিহারেও তো হয়েছে, সেখানে তো মাত্র একটা অভিযোগ এসেছে, এ রাজ্যে এত কেন হইচই হচ্ছে? দেখুন, তন্ময়দা প্রথমেই যেটা বললো, আমি তন্ময়দার সাথে কিছুটা সহমত। যেটা বলছিলেন যে কেউ বলবে একটা গ্লাস অর্ধেক ভর্তি, কেউ বলবে গ্লাসটা অর্ধেক খালি, তৃণমূল খালি ভাববে কতক্ষণে গ্লাসটা চুরি করব। যাই হোক, কিন্তু এখন যেটাকে নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে একটা নাকি উনি ওনার দিক থেকে অ্যাডভোকেট হিসেবে বা কিছু একটা হিসেবে গেছিলেন, গিয়ে কিছু আর্গিউ করে এসেছেন। উনি এত ভালো আর্গিউ করেছেন যে ওনার আর্গুমেন্ট শুনে সুপ্রিম কোর্ট ওনার সরকারের অফিসারদের কাছ থেকে সমস্ত দায়িত্ব নিয়ে অন্য লোকের হাতে দিয়ে দিয়েছে। এটা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জয়। দ্বিতীয় কথা হচ্ছে, যে প্রশ্নটা বা যে কথাগুলো এর আগে এখানে বলা হয়ে গেল, আমি সেগুলোর পুনরাবৃত্তি করতে চাই না, কিন্তু ভারতের একজন নাগরিক হিসেবে এইটা আমাদের কাছে খালি দুর্ভাগ্যজনক নয়, এটা দুশ্চিন্তার। একটা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করার মতো একটা অত্যন্ত জরুরি কাজকে নিয়ে রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার বা এমনকি নির্বাচন কমিশনেরও বারবার করে গাফিলতি এবং কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃত একটা মানে পলিটিক্যালি মোটিভেটেড ভূমিকা চিহ্নিত হচ্ছে। মানে রাজ্য সরকারের তো হচ্ছেই, হাজার রকমভাবে সেই প্রক্রিয়াকে বাধাদান করা থেকে শুরু করে, গুন্ডা পাঠিয়ে গুন্ডামি করা থেকে শুরু করে, জাল ডকুমেন্ট বানিয়ে লোকের নাম জোর করে রাখতে বাধ্য করা থেকে শুরু করে রয়েছে। আবার যে সুপ্রিম কোর্ট এর আগে বিহারের সময় যখন মামলা হয়েছিল, ইলেকশন কমিশনের উপর সম্পূর্ণ আস্থা রেখেছিল যে ভোটার লিস্ট তৈরি করার ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত সর্বোচ্চ, তার উপর কেউ কোনো কথা বলতে পারবে না, সেই সুপ্রিম কোর্টকে একাধিকবার ইন্টারভিউ করে ইলেকশন কমিশনকে বিভিন্ন নির্দেশ দিতে হচ্ছে। অর্থাৎ দিতে হচ্ছে এবং রাজ্য সরকারকেও বলতে হচ্ছে। এবং যেটা তন্ময় উল্লেখ করছিল, কিন্তু এসআইআর যে হবেই সেটা যেমন গত 9 তারিখ গত 9 তারিখ সর্বোচ্চ আদালত বলে দিয়েছিল, এবং সেখানে সব রাজ্যকে এটা বুঝতে হবে কোনো বাধা বরদাস্ত করা যাবে না, এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ। দেখুন, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও সন্তুষ্ট নন মাননীয় প্রধান বিচারপতি। তিনি বলেছেন ডিজি যদি কড়া পদক্ষেপ না করে তাহলে কিন্তু কড়া পদক্ষেপ করা হবে, এটা মাননীয় প্রধান বিচারপতি বলেছেন। আজকে সুপ্রিম কোর্টে যে এসআইআর মামলার শুনানি ছিল, সেখানে মাননীয় প্রধান বিচারপতি তিনি প্রশ্ন করছেন যে এত হইচই কেন হচ্ছে, ডিজিকে যে নির্দেশ দিয়েছিলাম সেটার কি হলো, এবং হলফনামা দাখিল হয়েছে যেটা কপিল সিব্বালের তরফে বলা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের তরফে কি বলা হচ্ছে, যে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। দুর্ভাগ্যজনকভাবে নির্বাচনের আগে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করা হয়। এসআইআর মামলায় কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এবং তিনি আরো বলেন ডিজি যদি পদক্ষেপ না করেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে। কমিশনের প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে দেখছেন ডিজি, এরকমই কপিল সিব্বালের তরফে বলা হয়েছে। ডিজির ভূমিকা নিয়ে উনি উদ্বেগ প্রকাশ করেছেন, এবং আমার মনে হয় উদ্বেগ প্রকাশ যেটা করেছে সেটা গোটা বাংলার মানুষ নয়, ভারতবর্ষের মানুষ উদ্বেগ প্রকাশ করছে। কিন্তু বিষয় হচ্ছে উদ্বেগের সাথে সাথে ডাইরেকশনও দরকার, উদ্যোগও দরকার। আমরা চাইবো যে অ্যাপেক্স কোর্ট অফ দিস কান্ট্রি উইল ডাইরেক্ট দ্য ডিজি পুলিশ অ্যান্ড দ্য মেশিনারি অফ দি স্টেট অফ ওয়েস্ট। যারা কনসার্ন আইনি বিশেষজ্ঞ যারা আছেন তারা খতিয়ে দেখবেন। একটা বড় মামলার নানা রকম আলোচনার সময় টুকরো টুকরো কথা উঠে আসে, সব নিয়ে তো আমরা ওইভাবে মন্তব্যও করব না। নিট রেজাল্ট কোনটা? নিট রেজাল্ট এইভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা বিভিন্ন ভুয়ো ক্লেম করে মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছিল, বিজেপি ঠিক করে দেয়া ওই নির্বাচন কমিশন ওসব করছিল, তাতে জল ঢেলে দিয়ে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট বিচার বিভাগ থেকেই অফিসার বসিয়ে দিচ্ছেন, বা যারা দেখবেন তারা হ্যান্ডেল করবেন গোটা বিষয়টা। দেখুন, রাজ্যে বিভিন্ন সময় এসআইআর কে কেন্দ্র করে যে অশান্তি গন্ডগোল হচ্ছে, মাইক্রো অবজারভার আক্রান্ত হচ্ছেন, তা নিয়ে কিন্তু একেবারে সর্বোচ্চ আদালত প্রথমেই বলেছিল এই শৃঙ্খলভাবে গোটা এসআইআর প্রক্রিয়াটা করা এবং শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে ডিজিপি। আমি এখানেই প্রাক্তন এডিজি নজরুল ইসলামের কাছে আসবো। নজরুল বাবু, ডিজিকে নিশ্চিত করতে হবে এবং পুলিশ সুপারকেও নিশ্চিত করতে হবে, সেখানে বারবার প্রশ্নের মুখে পড়ছে ডিজির ভূমিকা, এবং একেবারে শোকজ করে হলফনামা দিতে বলা থেকে শুরু করে কেন রাজ্য পুলিশের হেডকে, মানে ডিজি মানে তো রাজ্য পুলিশের হেড,
তাকে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, এবং সেটাও সর্বোচ্চ আদালতে। অর্থাৎ রাজ্য পুলিশের ভূমিকায়, রাজ্যের আইন শৃঙ্খলায় যে নির্বাচন কমিশন সন্তুষ্ট নয়, ক্ষুব্ধ, সেটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন, ডিজি কাকে করা হয় সেটা আগে দেখুন। বর্তমানে একজন ডিজি আছেন, কদিন আগে হয়েছেন, তার আগে একজন ডিজি ছিলেন। কে ছিলেন? ডিজি কাকে নিয়োগ করা হবে এই ব্যাপারে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, প্রকাশ সিং জাজমেন্ট। সেখানে পরিষ্কার বলা আছে যে যখন ডিজির পদ খালি হবে তার অন্তত 3 মাস আগে যাদের ডিজি করা যেতে পারে সেই অফিসারদের নাম ইউপিএসসিতে সব বিবরণ দিয়ে পাঠাতে হবে। ইউপিএসসি সেই অফিসারদের মধ্যে থেকে 3 জনের একটা তালিকা করবেন। রাজ্য সরকার এই 3 জনের তালিকার মধ্যে থেকে কাউকে ডিজি করতে পারবেন, অন্য কাউকে করতে পারবেন না, কাউকে অ্যাক্টিং ডিজিও করতে পারবেন না। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট। দেখুন, কিন্তু এই যে বর্তমান ডিজি বা আগের ডিজি কেউই কিন্তু এই নিয়ম মেনে ডিজি হয়নি। কেন? এই যে এই কদিন আগে রাজীব কুমার ডিজি ছিলেন, রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ কী ছিল? যে এই চিটফান্ড মামলায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে প্রমাণ ছিল সেই প্রমাণগুলো তিনি মামলার নথি থেকে লোপাট করেছেন। দেখুন, এ ব্যাপারে তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা এসেছিলেন, তারা তাকে গ্রেপ্তার করতে এসেছিলেন না জিজ্ঞাসাবাদ করতে এসেছিলেন সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু রাজ্য পুলিশের, কলকাতা পুলিশের লোকেরা সেই সিবিআইয়ের লোকদেরকে আটক করে থানায় তুলে নিয়ে চলে যায়। এটা বেআইনি কাজ ছিল, সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই, কিন্তু কোনো রকম ব্যবস্থা রাজ্য সরকারও নেয়নি, কেন্দ্রীয় সরকারও নেয়নি। এখন এই যে রাজীব কুমারকে ডিজি করা হলো, তিনি কাজ করেন কার অধীনে? পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির অধীনে, কারণ আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী। এই পুলিশ মন্ত্রীর এই যে তালিকা সংশোধন হচ্ছে সে ব্যাপারে মতামতটা কি আপনি দেখুন। আগস্ট মাসে আপনাদের মনে আছে যে বারুইপুরের ইআরও এবং এই ইআরও, ময়নার ইআরও এবং ইআরও, তাদের বিরুদ্ধে সাসপেন্ড করতে শুধু নয় এফআইআর বলা হয়েছিল। অভিযোগ কি ছিল? যে যাদের নাম তালিকায় ওঠার কথা নয় তাদের নাম তারা তালিকায় তুলে দিয়েছিলেন। রাজ্য সরকারকে এফআইআর করেছিলেন, আগে চিফ সেক্রেটারিকে ডাকা হয়েছিল, একটা ডেডলাইন দেওয়া হয়েছিল, হয়নি। তারপরে আবার বর্তমান চিফ সেক্রেটারিকে ডাকা হলো, একটা ডেডলাইন দেওয়া হলো। তখন হলো, কেন হলো? যে এই ডেডলাইনের আগেই নির্বাচন কমিশন 7 জন AEROকে সাসপেন্ড করে সোজাসুজি রাজ্য সরকারকে বলেনি যে তোমরা সাসপেন্ড করো, তারা অর্ডারটা করে রাজ্য সরকার কাছে পাঠিয়েছে। অতএব এবার বুঝলো যে আমরা যদি না করি সে নির্বাচন কমিশন করবেই, তখন এই এতদিন পরে এসে এফআইআর করা হলো। তো এই পুলিশ মন্ত্রী যদি এরকম হয়, এখানে শুধু না, যখন এই ভোটার তালিকা সংশোধনের নির্বাচনের কমিশনের ঘোষণা হলো তখন তিনি কি বললেন? যে আমি বেঁচে থাকতে এই সংশোধনী হতে দেব না। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী বলছেন, এবং এই মতামত যে তিনি বন্ধ করেননি সেটা এই জন্য সুপ্রিম কোর্টে হাজির হয়ে বলেছেন যে এটা বন্ধ করা হোক এবং পুরানো যে তালিকা আছে সে অনুসারে ভোট করা হোক। তারপরে দেখুন, তিনি এরকম বলার পরে যে আমি হতে দেব না, তার দলের এই এক কাচ্চা আধ কাচ্চা নেতা থেকে একদম সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত তারা কি বলে হুমকি দিচ্ছে যে বেঁধে রাখা হবে, আগুন লাগিয়ে দেওয়া হবে, রক্ত গঙ্গা বইয়ে দেওয়া হবে, জবাই করা হবে। না না, আপনি তাহলে বলছেন যে পুলিশ মন্ত্রী চাইছেন না বলে ডিজি ব্যবস্থা নিতে পারছে না। আরে তো সে ডিজি তো নিয়ম অনুসারে হয়নি, সুপ্রিম কোর্ট তো কড়া ব্যবস্থা নেবে। এরপর কি মনে হয় ছবিটা বদলাবে? সুপ্রিম কোর্ট তো ডিজি নিয়োগেও কড়া পদক্ষেপ নিয়ে আদেশ দিয়েছে, তো তার জন্য ইউপিএসসিতে নাম পাঠায়নি, যাতে তো ইউপিএসসি তো তাকে তালিকায় না আনতে পারে। তাহলে রাজীব কুমারকে তিনি মানে এসআইআর নিয়ে আজকে যখন সুপ্রিম কোর্ট একেবারে কড়া নির্দেশ দিল যে এরপরও যদি ডিজিপি ব্যবস্থা না নেয় তাহলে কড়া নির্দেশ নেব, একেবারে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে, তো আপনার কি মনে হয় ছবিটার বদল হবে? ওই তো মুখে মুখে কড়া নির্দেশ দেব আর ব্যবস্থা নেয়া। সুপ্রিম কোর্ট কী ব্যবস্থা নিয়েছেন ডিজির বিরুদ্ধে? তিনি নির্দেশ দিয়েছেন, তারপরে তো ফারাক্কা হয়েছে, তারপরে তো চাকুলিয়া হয়েছে, তারপরে তো ইটাহার হয়েছে, তারপরে তো কুলতলি হয়েছে, বাসন্তী হয়েছে, বাদুড়িয়া হয়েছে। সুপ্রিম কোর্ট কী ব্যবস্থা নিয়েছে?
কোনো একদম, ব্যবস্থা নেন। আমি নজরুলদার কাছে আবারও আসবো, আমি এখান থেকে একটু তন্ময়ের কাছে যাবো। তন্ময়, মানে প্রশ্নটা তো একদম এখান থেকেই উঠে আসে, যদি পুলিশ সঠিক ব্যবস্থা নিত তাহলে তো এইভাবে সর্বোচ্চ আদালতে এইভাবে প্রশ্নের মুখে পড়তে হতো না ডিজিকে। এক্ষেত্রে কি রাজ্যের সম্মানটা কি বাড়লো? কারণ সুপ্রিম কোর্টে তো আপনারাও বারবার গিয়েছেন। ঠিকই, সুপ্রিম কোর্টে আমরা বারবার গিয়েছি, আমরা আমাদের বক্তব্য দিয়ে সেখানে জানিয়েছি। নজরুলবাবু যেটা বললেন, উনি নিশ্চিতভাবে এই বিষয়ে জানেন, উনি এই দপ্তরে এডিজি ছিলেন পুলিশের। কিন্তু আমার একটাই প্রশ্ন, আমি বলছি সুপ্রিম কোর্টের নির্দেশ মানছেন না, এই যে এটা তো অ্যাক্টিং বোঝা ডিজি নিয়ে যাচ্ছে কথা না। হচ্ছে, নজরুলবাবু আমার জুনিয়রকে ডিজি করা হ্যাঁ, হয়েছিল, আমার আমি বুঝতে বইয়ের পারছি লেখা আপনার জাল দুঃখ করে ক্ষোভটা, আমি সুপ্রিম বুঝতে কোর্টের পারছি। জাজমেন্ট হ্যাঁ, জাল করে আমি আপনার দুঃখ আমাকে ক্ষোভটা বঞ্চিত বুঝতে করা পারছি। হয়েছিল আমি DG বলছি হওয়াতে। যে এই অ্যাক্টিং ডিজি নিয়ে বললেন ইউপিএসসিতে নাম পাঠানোনি, ইউপিএসসিতে তো 8 জনের নাম পাঠানো হয়েছিল, তারপরে আবার ইউপিএসসি বলেছে, ফেরত পাঠিয়ে দিয়েছে যে না আমরা করবো না, কারণ আগের বার পাঠানো হয়নি। তারপরে কোর্টের নির্দেশে আবার পাঠানো হয়েছে, তারপরে যখন করা হয়নি তখন অ্যাক্টিং ডিজি করা হয়েছে। সুতরাং নাম পাঠানো হয়নি এই তথ্যটা ভুল, নাম পাঠানো হয়েছিল, 8 জনের নাম পাঠানো হয়েছিল, এবং ইনক্লুডিং যিনি মামলা করেছেন, একজন অফিসার মামলা করেছে তার আমি নাম জিজ্ঞেস সহ। করবো যে এই যে ডিজি পদ যখন ফাঁকা হচ্ছে, তার 3 মাস আগে পাঠানোর কথা, কদিন আগে পাঠিয়েছিল? এবার তো না, তার আপনি তো আগেই জানেন, পাঠানো তাহলে হয়েছে। বলুন। এবার তো পাঠানো না, হয়েছে, এবারও proper time-এই এবারও পাঠানো হয় না। আমি বলছি পাঠানো আপনাকে, হয়েছে proper আমি time-এ। বলছি কি কিন্তু হয়েছে। ইউপিএসসি আমাকে বলতে না, দিন আমরা কি একটু বিষয়ে হয়েছে। আসি, বিষয়ে আসি। একটু বিষয় ফিরে আসি তন্ময়। না, না, এবার তো ডিজি এবার ব্যবস্থা নিতে পরিষ্কার হবে। আচ্ছা, হ্যাঁ, আমি যেটা এবার নাম কোশ্চেন এসেছিল যে পাঠানো এবার যেটা হয়েছে- ডিজিকে কি না, না, করেছে, তাহলে আমার বক্তব্য হচ্ছে FIR সুপ্রিম হবে। কোর্টে আমরা মনিরুলের বারবার, বিরুদ্ধে FIR হবে। আমরা তো বলেছি হলফনামায় যা যা আচ্ছা, দেওয়ার আছে FIR হলফনামাতে যেটা দিয়েছি, হয়েছে, না, না, হলফনামায় উত্তরটা পরিষ্কারভাবে নির্দিষ্ট করে দিলে যা ভালো যা হয়। জানতে চেয়েছিল FIR যে সেটা হয়ে রয়েছে, তাতে কি আইনের action নিয়েছেন কথা সেটা বলে বলুন। আমরা আইনকে জানিয়েছি, আদালতকে জানিয়েছি, ভালো আদালত তার কেন? উপর ব্যবস্থা নেবে, ভালো নিশ্চয়ই আলোচনা আদালতের কাছে হচ্ছে। জানানো FIR হয়েছে। কি ব্যবস্থা হবে? নজরুলবাবু বলছেন যে আদালত ব্যবস্থা নেননি, ওনার সেটা দুঃখ হতে পারে, কিন্তু আদালত নিশ্চয় দেখে যেটা বলছে যেটা আমাকে ঠিক একটু মনে হয়েছে বলতে আদালত দাও। সেটা কথা বলে কথা। আদালত সেটা যেটা ঠিক আচ্ছা। মনে হয়েছে আরে সেটা কি করেছেন। কথা বলে এক যাচ্ছেন? second। নজরুলবাবু, না, একটু FIR বলতে কি চাইছেন। অবস্থা নিয়েছে? একটু নজরুলবাবুর 7 জন মিলে কথাটা একদিকে, আমি one একদিকে liner একটু বুঝতে শুনে পারছি, নিই, কিন্তু তারপরে। আদালতের হ্যাঁ, এখনো একটারাই তাই ভাবে যে বলতে পারেন, সময়ে হতে হবে না। নাম পাঠানোর কথা ছিল পাঠায়নি, রাজীব পাঠিয়েছে কুমারকে কি পাঠায়নি ডিজি বলুন? করে, তিনজনের আরে নাম পরে পাঠায়নি, নাম UPSC কেন পাঠালো তো পাঠায়নি? ইউপিএসসি 3 জন সিলেক্ট করে আপনার কেন এই পাঠায়নি? অনুষ্ঠানে একটু আসার কথা কথা 6টায়, আপনি যদি আপনি 12টায় এসেন তাহলে আসা হলো না না, বেশ, আপনি বেশ, একটা বেশ, বলুন আবার যে আমরা তারা পরবর্তীতে আসবো। পাঠায়নি কেন এবার 3 জনের নাম শতরু, নিয়ে? শতরু। আচ্ছা, দেখুন, প্রথম কথা হচ্ছে এর আগেরবার যখন প্রশ্ন করেছিলেন মোটামুটি 32 সেকেন্ড মতো সময় দিয়েছিলেন কথা বলার, এবার আশা করছি 31 সেকেন্ডে আমাদের থামিয়ে দেবেন। আমি যেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে, দেখুন আমি খুব বিনয়ের সঙ্গে এটা বলছি, সুপ্রিম কোর্ট ডিজিকে নির্দেশ দিচ্ছে, রাজ্য সরকারকে ভর্ৎসনা করছে, এই এসআইআর প্রক্রিয়ায় আমরা একাধিকবার এই দৃশ্য দেখেছি। এবং বড় কথা হচ্ছে এসআইআর প্রক্রিয়া বলে খালি নয়, গত 5-7 বছরে এইখানে বসে এরকম 5-7টা ঘটনা বলতে পারি যেখানে কিনা কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট রাজ্যের সরকারকে, ডিজিকে ইত্যাদি ইত্যাদিকে তাদের ভূমিকা যে অসাংবিধানিক সেটাকে পয়েন্ট আউট করেছে, ভর্ৎসনা করেছে। আমার খুব সহজ প্রশ্ন হচ্ছে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পুলিশ থেকে শুরু করে সরকারি অফিসাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেআইনি কাজ করে, মমতা ব্যানার্জির নির্দেশে বেআইনি কাজ করলে কি কি সুবিধা হতে পারে তা এরা সবাই জানে, সেই কারণেই এরা করে। মমতা ব্যানার্জির নির্দেশে বেআইনি কাজ করলে কি কি অসুবিধা হতে পারে তার একটা উদাহরণ কি কোনোদিন সেট হবে? আদালত কি শুধুমাত্র ভর্ৎসনা করবে, প্রশ্ন করবে, নাকি যেখানে দরকার সেখানে শাস্তি দেবে, একটা ব্যবস্থা নেবে? আমাদের মনে আছে আজকে ধরুন পঞ্চায়েতের ক্ষেত্রে আপনাদের সবার মনে থাকবে হাইকোর্ট নির্দেশ দিল যে সেন্ট্রাল ফোর্স সে রাজীব হাসিনাকে ডেপুটেশন দিতে হবে, রাজীব হাসিনা দিল না, পঞ্চায়েত ভোট হয়ে গেল, সব কিছু হয়ে যাওয়ার পরে রাজীব হাসিনা কোর্টে দাঁড়িয়ে বললো যে আপনারা নির্দেশ দিয়েছিলেন, আমি পালন করতে পারিনি, আই এম ভেরি সরি, দয়া করে কোনো ব্যবস্থা নেবেন না, এবং কোনো ব্যবস্থা নেওয়াও হলো না, না। না, তাহলে আমি যারা- আমি আমি কাইন্ডলি যারা একের পর এক যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এক্স্যাক্টলি 31 সেকেন্ড হয়ে গেল না। আচ্ছা, আমি বলছি কি যে আমি এটাই আমার বক্তব্য যে দেখুন আমি খুব আন্তরিকভাবে মানে একজন নাগরিকের জায়গা থেকে বলছি, পুলিশ থেকে শুরু করে সরকারি অফিসাররা বারংবার একটার পর একটা বেআইনি কাজ যদি রাজ্য সরকারের কথায় করে যায়, যা কিনা শুধুমাত্র আমরা বিরোধীরা অভিযোগ করছি না, যা কিনা সুপ্রিম কোর্ট, দেশের এপেক্স কোর্ট, তারাও বলছে তোমাদের ভূমিকাটা বেআইনি, তারপরে যদি একটা ক্ষেত্রে একটা কোনো ব্যবস্থা সুপ্রিম কোর্ট না নেয়, তাহলে সুপ্রিম কোর্টের কাজ কি শুধুমাত্র একটা জাগ্রত বিবেক হিসেবে তাদেরকে তাদের দায়িত্বটাকে মনে করিয়ে দেওয়া, নাকি তারা বেআইনি কাজ করলে শাস্তি দেওয়া? শাস্তি যদি না দেয় তাহলে আপনি আমাকে বলুন, একটা দিকে রইল সুপ্রিম কোর্টের শুকনো ভর্ৎসনা, আর একটা দিকে রইল মমতা বন্দ্যোপাধ্যায়ের অফার করা 10 রকমের প্যাকেজ, তাহলে একজন পুলিশ আধিকারিক কি সরকারি কর্মচারী কোনটা বেছে নেবেন? যেটা বেছে নেওয়ার তারা সেটাই বেছে নিচ্ছে। মাঝখান থেকে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা, ডেমোক্রেসি সবকিছু এখানে নর্দমায় ভেসে গেছে। গোটা ভারতের এতগুলো রাজ্যে আজকে এসআইআর হচ্ছে, কোনো রাজ্যে এই ঘটনা ঘটছে না, যা কিনা এবং আজকে এটা সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে আমরা এই পশ্চিমবাংলার ক্ষেত্রে এই নির্দেশটা দিচ্ছি কারণ এটা একটা এক্সেপশনাল সিচুয়েশন। কেন এক্সেপশনাল সিচুয়েশন? অন্য রাজ্যের কি 5টা হাত পা আছে যা পশ্চিমবাংলার নেই?
কেন পশ্চিমবাংলা যে এক্সেপশন, কেরালাতে এসআইআর হচ্ছে, তামিলনাড়ুতে হচ্ছে, বহু জায়গাতে বহু সমালোচনা সব কিছু উঠেছে, তারপরও রাজ্যের সরকার একদম ঘোষিতভাবে বেআইনি কাজ করছে, সুপ্রিম কোর্ট সেটাকে চিহ্নিত করছে, তারপরও না মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, না চিফ সেক্রেটারির বিরুদ্ধে, না ডিআইজির বিরুদ্ধে কারোর ক্ষেত্রে একটা কোনো ব্যবস্থা নিচ্ছে না। সুপ্রিম কোর্টের এই ভূমিকার পরে আমরা কার কাছে জাস্টিসের আশা করব? আমি বুঝতে পেরেছি যে তার অবসাদটা বুঝতে পারছি যে ভেসে গেছে, সংগঠন ভেসে গেছে, সেরকম সবকিছুই ভেসে গেছে মনে হচ্ছে, আইন শৃঙ্খলা থেকে শুরু করে সংগঠন এখন এমন জায়গায় পৌঁছে সুপ্রিম কোর্ট কি মানুষ যে এতটা হেনস্থা হয়েছে সেই বিষয়ে সুপ্রিম কোর্টের কি আমি হতাশ হয়ে কি বলেছি বললে যে সুপ্রিম কোর্ট এইগুলো আমি বলছি কি, মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়ে বিচারপতিরা, টাকা নিয়ে বিচারপতিরা বিচার বিক্রি করছেন এইটা বলে না হাইকোর্টে কনভিক্টেড, আমাদের ট্যাক্সের টাকায় 5 লাখ টাকা জরিমানা দিয়ে পেনাল্টি দিয়েছেন। এখানে বসে জ্ঞান দেবেন না। আমি সুপ্রিম কোর্টের কাছে একটা প্রশ্ন, এক সেকেন্ড কথা শুনুন, আমি দেশের নাগরিক হিসেবে আমি আমার দোষগুণ বলেছে যে আমাকে পয়েন্ট আউট করলো, আমি সুপ্রিম কোর্টের ভূমিকাটাকে নিয়ে কথা বলছি। আমি এটা বলছিলেন না মানুষের হেনস্থার কথা, কিন্তু প্রশ্নটা থেকে যায় রাজ্যের মানে সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে, সেখানে তো মানুষের হেনস্থা আরো বেড়েছে, কমেছে কোথায়? আপনি প্রতিবাদের কথা বলছিলেন তন্ময়দা, কিন্তু দেখুন আজকের যে সিদ্ধান্ত, অর্থাৎ এসআইআর এর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ডিস্ট্রিক্ট জজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজকে নিয়োগ করবেন কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি। এই নজিরবিহীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আজকে সুপ্রিম কোর্ট ঠিক কি বলল দেখাবো আপনাদের। এসআইআরের নজিরবিহীন মোড়, এবার তথ্যগত অসঙ্গতির বিচার করবেন রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিচারকরা। রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাত এমন পর্যায়ে পৌঁছল যে শুক্রবার নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ নির্দেশ দিয়েছে এসআইআরের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ডিস্ট্রিক্ট জজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজকে নিয়োগ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগ করতে হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে স্ক্রুটিনি বাকি রয়েছে সেগুলির শুনানি করে তারা সিদ্ধান্ত নেবেন। যে ইতিহাসটা তৈরি হলো যে এতদিন ধরে ইয়ারোরা ডিসিশন নেওয়ার পরেও রোল অবজারভাররা, যেগুলো দিদি রোল অবজারভার বা স্পেশাল অবজারভার, তারা পাক করে রেখে দিয়েছিল এবং তারা সন্দেহ হেন তেন করে এই প্রায় 7.5 লক্ষ লোকের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল। আজকে সুপ্রিম কোর্ট বলল এই যত কেস আছে, যা ক্লেম আছে, যা অবজেকশন আছে, যেগুলো ডাউটফুল আছে, যেগুলো চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন ইন দি লেভেল অফ, মানে লেভেলটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে, এবং এক্স জুডিশিয়াল অফিসারদেরও অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। তারা ডিসাইড করে নেবে যে এই ক্লেমগুলো কারেক্ট কি নট কারেক্ট। একই সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দেন জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই মনে করতে হবে এবং রাজ্যকেও সেটা অবিলম্বে মানতে হবে। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট শুক্রবার কার্যত বুঝিয়ে দিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা 28 তারিখেই প্রকাশিত হচ্ছে। প্রয়োজনে পরে অতিরিক্ত তালিকা প্রকাশ করে নাম যোগ করা যেতে পারে। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রদীপদা, দেখুন বিহারে হলো, এতগুলো রাজ্যে হচ্ছে, কিন্তু কোনো রাজ্যে কিন্তু এত অভিযোগ উঠে আসেনি। এমনকি সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিকে পর্যন্ত সে কথা বিহারের নাম উল্লেখ করে বলতে হলো। আমি বলছি এই নজিরবিহীন নির্দেশ দিতে হলো আজকে প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টে, কেন, কোন পরিপ্রেক্ষিতে, আপনার কি মনে হয়? দেখুন, আমার মনে হয় যে কোনো প্রক্রিয়া তো একটা পরিবেশে হয়। এসআইআর একটা প্রক্রিয়া, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশে যেটা হয়েছে নভেম্বর মাসের আগের থেকেই আপনি দেখবেন যে এসআইআর নিয়ে যুযুধান দুটি রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে একটা ধুমধুমার পরিস্থিতির পরিবেশ তৈরি করেছে। তার ফলে যারা অফিসার কাজ করতে নেমেছিল, প্রথমে বিএলও, তারপরে ইআরও, তারা কেউই কিন্তু সঠিকভাবে কাজ করতে পারেনি। রাজনৈতিক দলগুলো মুখে বলল যে আমরা প্রত্যেকে এসআইআর চাই, কিন্তু এসআইআর করার যে পরিবেশ
তাদেরকে হেল্প করার জায়গায় তাদের প্রত্যেককে ভয় দেখানো এবং চাপ দেওয়া হলো। আপনি জানেন যে এর আগে সুপ্রিম কোর্ট কয়েকদিন আগেই পূর্ব বর্ধমানের যে ইআরও যিনি ছিলেন তাকে বলেছেন যে আপনি রাজনৈতিক বক্তব্যের মতো বক্তব্য পেশ করবেন না। তার ফলে বোঝাই যাচ্ছে যে ইআরও এবং এইআরও যাদের ওপরে সম্পূর্ণ দায়িত্বটা ছিল যে লাস্ট কথা তারা বলবেন লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে, তাদের ওপরে ভরসা রাখতে পারছে না সুপ্রিম কোর্ট। তো ফলে সুপ্রিম কোর্ট বোঝাই যাচ্ছে যে একদিকে যেমন দেখুন ইলেকশন কমিশনকে আজকে দোষারোপ দেওয়া হবে, শুধুমাত্র গাইডলাইন একের পর এক বদলাচ্ছে, কিন্তু ইলেকশন কমিশনের কোনো স্টাফ নেই, তার স্টাফকে নির্ভর করতেই হবে রাজ্য সরকারের ওপরে। প্রথম দিনই যখন ইলেকশন কমিশন চিফ ইলেকশন কমিশন বললেন যে আমরা রাজ্য সরকারের পুলিশ এবং রাজ্য সরকারের অফিসারদের ওপরে আস্থা রাখছি যে তারাই এটা করবে, সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেছিল যে আপনি কি বাইরে থেকে লোক আনবেন, প্রথমে রাজ্যের ওপরে আস্থা রেখেছিল। তাহলে রাজ্য সরকার যদি নাই দিতে পারতো স্টাফ, প্রথম দিনই বলে দিতে পারতো। রাজ্য সরকারের এই যে গড়িমসি, এই গড়িমসি থেকে, এবং প্রথমে যখন তারা বিএলওদের রাজ্য সরকারের কর্মীরা বিএলও হলো তখন তারা হয়ে গেল ইলেকশন কমিশনের এজেন্ট, তাদেরকে ম্যান মার্কিং করতে হবে। যেই কাজ শেষ হয়ে গেল, বিএলও কতজন মারা গেল তাদের উপরে সহানুভূতি। ইআরও এইআরওর ক্ষেত্রেও তাই দেখুন একই জিনিস। ফলে রাজ্য সরকার তারা একটা পিসফুল এনভায়রনমেন্ট দেয়নি এই এসআইআর করার ক্ষেত্রে। আর নির্বাচন কমিশনের যে এই যে কেন অসুবিধাটা হলো তার কারণ আমি বলতে বাধ্য হচ্ছি যে কোনো রাজ্যে কেউ টার্গেট সেট করে দিয়েছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এসআইআর হলে এত কোটি নাম বাদ যাবে। এই যে টার্গেট সেট করে দেওয়া এবং তার কাউন্টার ন্যারেটিভ করা, এইটার মধ্যে দিয়ে কোনো অফিসাররা কাজ করতে পারেনি। এবং আজকে এই যে দেখুন 28শে ফেব্রুয়ারিও আমরা সম্পূর্ণ তালিকাটা পাবো না, আমাদের আরও অপেক্ষা করতে হবে, সংযোজন বা বিয়োজন হতে পারে যখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা বসবে। না দেখুন, প্রদীপদা দারুণ বিশ্লেষণ করেছেন, খালি ওনার বিশ্লেষণে মিস গেছে কোন পার্টটা বলুন তো? বিএলওদের কিভাবে থ্রেট করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের এমএলএ, এমপি, মন্ত্রীরা বলেছে বিএলওদেরকে গাছে বেঁধে পেটাবে। 28টা এফআইআর অলরেডি হয়েছে এই সব ঘটনা নিয়ে, আর জায়গায় জায়গায় তো আমরা দেখেছি পঞ্চায়েত ভবন ভাঙচুর পর্যন্ত করেছে তৃণমূল, সেটাও বিশ্লেষণে আসেনি যদিও। আমি বলছি এক্স্যাক্টলি মাই পয়েন্ট, আমার কথাগুলোই আপনি বলে দিচ্ছেন যে আইএস কেন হয়নি, এই উত্তর অ্যারেস্ট কমিশন করবে না, অ্যারেস্ট বিজেপিও করবে না, কমিশনও করবে না, সিপিএমও করবে না, তৃণমূলও করবে না, অ্যারেস্ট করবে রাজ্য পুলিশ। এবং এই জবাবদিহি করতে হবে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। 28টা যে এফআইআর আছে, ওই এফআইআর এর এগেইনস্টে কি অ্যাকশন নিয়েছে রাজ্য পুলিশ, এই উত্তর দিতে হবে। বিক্রম, তাহলে মানে এই জায়গা থেকেই আজকে সুপ্রিম কোর্ট এটা বলতে বাধ্য হলো যে একদম হাইকোর্টের প্রধান বিচারপতি এই জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করবে এবং তারাই মানে একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, একটা কারণ হলো যে আজকে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে যে জুডিশিয়াল অফিসাররা তারা সিদ্ধান্ত নেবে, কারণ এটা তো সংঘাত, যে রাজ্য সরকার আর নির্বাচন কমিশনের মধ্যে যে সংঘাত, সেই সংঘাতটা তো কোনোভাবে বন্ধ হচ্ছে না, এসআইআর প্রক্রিয়াটা তো শেষ হচ্ছে না। এসআইআরটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হোক যাই হোক, এটাকে তো একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে। সেটা রাজ্য সরকারও যদি আমি বলি ফেলিওর, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের ফেলিওর, সেই নির্বাচন কমিশনের দোষ আছে কি নেই আমি সেটা কথা বলছি না। ইটস আ ফেলিওর অফ মেনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডার, ইটস আ ফেলিওর অফ মেনটেনেন্স অফ রুল অফ ল। কথা বলছেন রাজ্য এবং কমিশনের সংঘাত, সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টের এই নজিরবিহীন নির্দেশ, এবং তারই মধ্যে আজও কিন্তু আবার তৃণমূলপন্থী বিএলওরা তারা আজকে কিন্তু সিও দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। দেখুন, শুধুমাত্র বড় নির্দেশ নয়, কড়া নির্দেশ এবং বেনজির নির্দেশ সুপ্রিম কোর্টের। এবার বিচারকদের তত্ত্বাবধানে হবে এসআইআর, জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তই চূড়ান্ত এবং সেটা রাজ্য সরকারকে মান্যতা দিতে হবে, মানতে হবে এবং কমিশনকেও মানতে হবে। কথা বলবো সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, যে কোনো মানে নির্বাচন হোক, এসআইআর হোক, সে তো নির্বাচন কমিশন যা বলবে তাই হবে, কিন্তু কোন পজিশনে দাঁড়িয়ে, কোন অবস্থায় দাঁড়িয়ে এই যে আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ, সেটা নজিরবিহীন বলা হচ্ছে। দেখো, সুপ্রিম কোর্টের আজকের যে নির্দেশ, সেই নির্দেশটাকে যদি তুমি কোন প্রেক্ষাপটে হলেও দেখতে চাও, তাহলে পরে এই গত শুনানিগুলিতে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে এসআইআর মামলায় কি কি হয়েছে সেটা মাথায় রাখতে হবে। কেন বলছি, আজকে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তার মূল বক্তব্য কি, যে এই এসআইআর মামলায় এখন থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কারা, সেটা হচ্ছে জুডিশিয়াল অফিসাররা। এই জুডিশিয়াল অফিসারদের কারা কে নিয়োগ করবেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করবেন। তিনি সেই কারণে আগামীকাল রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি এবং অন্যান্য আধিকারিক
এবং ইলেকশন কমিশনের সিইও এদের সাথে বৈঠক করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি বিভিন্ন ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কিংবা ডিস্ট্রিক্ট জাজদের নিয়োগ করবেন, তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটা কমিটি তৈরি করা হবে এবং তারপর এই জুডিশিয়াল অফিসার যাদেরকে নিয়োগ করা হবে তারা এসআইআর পর্বে এখন পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা স্কুটিনির জন্য বাকি রয়েছে সেই ব্যাপারে তারা সেগুলো নথিপত্র যাচাই করে খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তাদের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত হিসাবে মান্যতা দিতে হবে। এটা আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি 3 সদস্যের বেঞ্চ রায় দান করে জানিয়েছেন। এখন এইটা কেন হলো? এ তো নজিরবিহীন রায়, একদম সরাসরি বিচার বিভাগ এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেল, পুরো কন্ট্রোল নিয়ে নিল। সুপ্রিম কোর্টের নির্দেশ, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি বৈঠক করে ঠিক করবেন আর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কারা? এই জুডিশিয়াল, রাজ্যের জুডিশিয়াল অফিসাররা, ডিস্ট্রিক্ট জাজ কিংবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। এই যে বিচার বিভাগ একদম সরাসরি এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেল, এটা কেন হলো? তুমি যদি দেখো তাহলে আগের শুনানিগুলোতে কি হয়েছে, আগের শুনানিগুলোতে রাজ্যের বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল অভিযোগ ছিল যে মাইক্রো অবজারভার হিসাবে বাইরে থেকে অফিসার নিয়ে এসে তাদেরকে নিয়োগ করে নির্বাচন কমিশন অন্যায়ভাবে সেই এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বহু ভোটারের নাম বাদ দিচ্ছে এবং সেক্ষেত্রে তখন এই ব্যাপারে যখন নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করা হয়, আদালত জিজ্ঞাসা করে, তখন নির্বাচন কমিশন বলে যে তারা বাধ্য হয়ে বাইরের রাজ্য থেকে অফিসার নিয়ে আসছেন, তার কারণ রাজ্য তাদেরকে তাদের চাহিদা মতো অফিসার দিচ্ছে না। এরপর আদালত বলে যে মাইক্রো অবজারভাররা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে না, যা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সেটা ইআরওরা নেবেন, আর রাজ্যকেও একইভাবে নির্বাচন কমিশনের চাহিদা মতো গ্রুপ বি পর্যায়ের অফিসার তাদেরকে দিতে হবে। তারপর রাজ্য 8,500 অফিসার নির্বাচন কমিশনকে দেয়, কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য ছিল যে 8,500 অফিসার যাদেরকে দেয়া হয়েছে তাদের মধ্যে সবাই গ্রুপ বি পর্যায়ের নয়, তাদের মধ্যে কয়েকজন অফিসারকে চেঞ্জ করতে নির্বাচন কমিশন রাজ্যকে বলে, কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য রাজ্য এই ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানায়নি। এই সমস্ত বিষয় আজকে ফের সুপ্রিম কোর্টে ওঠে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এই ব্যাপারে যে এই যে রাজ্য সরকার নির্বাচন কমিশনের ওপর অভিযোগ করছে, নির্বাচন কমিশন পাল্টা রাজ্য সরকারের ওপর অভিযোগ করছে, এই দোষারোপ যেটা হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ সুপ্রিম কোর্ট একদম এই মামলা শুরু থেকেই বলে আসছে যে এসআইআর হবে এবং সেই এসআইআর হওয়ার জন্য সব রাজ্যকে সাহায্য করতে হবে নির্বাচন কমিশনকে এবং এই এসআইআরেও মসৃণভাবে কাজ সম্পূর্ণ করতে হবে এবং সেখানে যেন অবৈধ ভোটারদের নাম না থাকে এবং কোনো বৈধ ভোটারের নাম বাদ না পড়ে সেটা নিশ্চিত করতে হবে। তো এই হচ্ছে সুপ্রিম কোর্টের একদম শুরু থেকে এইটা মনোভাব। এখন এই রাজ্য এবং নির্বাচন কমিশনের রেষারেষি আমাদের রাজ্যে এমন পর্যায়ে পৌঁছেছে, সেখান থেকেই আজকে সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নিল বলে ওয়াকিবহাল মহল মনে করছে। কারণ কি, সেখানে আজকে সুপ্রিম কোর্ট বলে যে যেহেতু অফিসারদের নিয়ে এত বিরোধ হচ্ছে যে কেন্দ্রের অফিসার, রাজ্যের অফিসার, ভিন রাজ্যের অফিসার কাকে নিয়োগ করা হবে, তো এবং অন্যদিকে অফিসার নিয়োগ করাও সম্ভব হচ্ছে না, তাদের দিয়ে কাজ করানো সম্ভব হচ্ছে না, সুপ্রিম কোর্ট বলে হাতে তাহলে দুটো রাস্তা আছে। কি, এক হচ্ছে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা আর দুই হচ্ছে বাইরের রাজ্য থেকে আইএস আইপিএস অফিসার নিয়ে আসা। কিন্তু বাইরের রাজ্য থেকে আইএস অফিসার বা আইপিএস অফিসার নিয়ে এলে সেই ব্যাপারে আগে থেকেই আপত্তি জানিয়েছিল রাজ্যের আগে থেকেই বাইরের রাজ্যের অফিসারদের ওপর আপত্তি ছিল। সেইটা মাথায় রেখে সুপ্রিম কোর্ট তাই অনেকে মনে করছেন যে জুডিশিয়াল অফিসার, রাজ্যের জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করার সিদ্ধান্ত নিল, যার কন্ট্রোল না কেন্দ্রের হাতে থাকবে, না রাজ্যের হাতে থাকবে, না নির্বাচন কমিশনের হাতে থাকবে, যার কন্ট্রোল বিচার বিভাগের হাতেই থাকবে। এবং সেই কারণেই তাদেরকে নিয়োগ করার মতো এরকম নজিরবিহীন সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নিল। কারণ সুপ্রিম কোর্ট চাইছে বিতর্কহীন অবস্থা এবং মসৃণভাবে পশ্চিমবঙ্গেও অন্যান্য রাজ্যের মতো এসআইআরের কাজটা সম্পূর্ণ হোক এবং সেটা ভোটের আগেই হোক। সেই কারণেই সরাসরি বিচার বিভাগকে এই কাজে যুক্ত করার সিদ্ধান্ত
সুপ্রিম কোর্ট দিয়েছে বলে আইনজীবীদের একটা বড় অংশ মনে করছে। একদম অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। সুপ্রিম কোর্টের এই বেনজির নির্দেশ, আজকে এসআইআর এর মামলার যে শুনানি ছিল এবং সেই সম্পর্কে সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের আইনজীবী কি বলেছেন শোনাবো। এই যে স্পেশাল রোল অবজারভাররা বিভিন্ন রাজ্য থেকে এসেছিল, তারা বাংলা ভাষা বোঝে না, বাংলার নাম বোঝে না। আজকে যারা লোকাল যারা থাকবে তারা বাংলা ভাষাটা জানবে, জুডিশিয়াল অফিসাররা তারা বলতে পারবে ব্যানার্জি না বন্দ্যোপাধ্যায় না বনার্জি, তিনটে মিলে কোনটা সত্যি কোনটা ঠিক আছে। অতএব যা পেয়েছি ভাবা যায় না, আমরা ভাবিনি কখনো দিন, আমি এটা ভাবতেই পারিনি আজ সকালবেলায় যে এরকম একটা অর্ডার পাবো। অত্যন্ত খুশি, ভীষণ ভালো, দারুণ হলো। সারা পশ্চিমবাংলায় সমস্ত আমাদের কর্মীরা জেগে উঠবে, একদম চাঙ্গা হয়ে যাবে, একদম দেখুন না কেমন চাঙ্গা হয়। ওই বিজেপিকে যেমন করে সেটা শুধু দেখে নিন না। শুধু সুপ্রিম কোর্ট তো স্পষ্ট বলেছে তার অবজারভেশনে যে ক্লাস এ অফিসার কেন দেয়া হয়নি, এবং এটা ইচ্ছে করে করা হচ্ছে, কারণ এই ক্লাস এ বাংলাভাষী বাঙালি অফিসার দিলে পরে তারা বাংলা বুঝতে পারতেন, বাংলা পড়তে পারতেন, কথা বলতে পারতেন বাংলায়। স্বাভাবিকভাবে পুরো বিষয়টি, পুরো যে এসআইআর প্রক্রিয়া অত্যন্ত ভালো হতো। ইচ্ছে করে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করছে। সেই জন্য দেখুন গুজরাটে আমাদের পরে শুরু হয়ে এসআইআর কমপ্লিট হয়ে গেল, একদম লিস্ট বেরিয়ে গেল, আমাদের এখানে অফিসাররা পাচ্ছে না। ব্যর্থতা কার? রাজ্য সরকারের ব্যর্থতা, কারণ আপনার অফিসাররা কাজ করছে, তো কেন্দ্র সরকারের অফিসাররা তো কাজে তারা মাইক্রো অবজারভার হিসেবে আছে, তাদের হাতে তো ক্ষমতা নেই, ক্ষমতা হচ্ছে এই আর ওই আর ওদের হাতে। তাহলে সবাই রাজ্য সরকারি কর্মচারী, তাহলে এত এফিসিয়েন্সি কেন? আমি আবারও এখান থেকে অতনু হালদার আমাদের প্রতিনিধির কাছে চলে যাব। অতনু, এই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও যে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট নয় সেটাও স্পষ্টভাবে আজকে সর্বোচ্চ আদালত বুঝিয়ে দিয়েছে। এই জায়গা থেকে একদম ডিজিপিকে সতর্ক করে দিয়েছে সুপ্রিম কোর্ট। দেখো একবারই তাই, তার কারণ হচ্ছে গিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে এর আগেও অভিযোগ করা হয়েছে যে এসআইআর এর কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশনের অফিসারদের হুমকির শিকার হতে হচ্ছে, বাধা পেতে হচ্ছে, এবং সেই ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনো রকম কোনো লাভ হচ্ছে না, কারণ পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। তুমি জানো যে এর আগের দিনই শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্য পুলিশের ডিজিপিকে এই ব্যাপারে হলফনামা জমা দিয়ে বলতে বলেন যে এই যে সমস্ত অভিযোগ পুলিশের বিরুদ্ধে উঠছে বা নির্বাচন কমিশন করছে সেই ব্যাপারে রাজ্য পুলিশের ডিজিপির বক্তব্য কী। এরপরে সেই হলফনামা আজকে জমা হয়েছে, প্রধান বিচারপতি সেই প্রসঙ্গে জানতে চান। এই সময় নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে ফের অভিযোগ করা হয় যে তারা ক্রমাগত হুমকির শিকার হচ্ছেন, কিন্তু তারপরেও পুলিশের তরফ থেকে সেরকম কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হচ্ছে না, পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা বলে নির্বাচন কমিশনের তরফ থেকে আজকেও একই অভিযোগ সুপ্রিম কোর্টে করা হয়। এবং তারপরেই প্রধান বিচারপতি বলেন যে এই সমস্ত অভিযোগগুলো এলে ডিজিপিকে কড়া পদক্ষেপ নিতে হবে। যদি রাজ্য পুলিশের ডিজিপি কড়া পদক্ষেপ না নেন সেক্ষেত্রে ডিজিপির বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কড়া পদক্ষেপ নেবে। অর্থাৎ একদম পুলিশকে সরাসরি সতর্কবার্তা যে যদি নির্বাচন কমিশনের কাজে বাধার কোনো অভিযোগ আসে এবং সেইটা অভিযোগ পাওয়ার পর পুলিশ নিষ্ক্রিয় হয়ে বসে থাকে, তাহলে পরে রাজ্য পুলিশের শীর্ষকর্তার বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আজকে তার পর্যবেক্ষণে এ কথা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। একদম রাজ্য পুলিশের ডিজিকে যখন একেবারে কড়া বার্তা দিচ্ছেন, অন্যান্য প্রসঙ্গ তোমার কাছে আসবো, কিন্তু তার আগে মোহাম্মদ সেলিম কি বলেছেন দেখুন। কতটা অপদার্থ সরকার হলে, কেন্দ্র হোক বা রাজ্য হোক, কতটা অপদার্থ ইসিআই এবং সিও হলে বলা হচ্ছে জুডিশিয়াল এতে এটা দেখা হবে, করা হবে, দরকার হলে জুডিশিয়াল অফিসিয়ালসকে এঙ্গেজ করা হবে। আমরা সবাই জানি ইলেকশন কমিশন, সিও অফিস, তারপরে স্টেট গভর্নমেন্টের যে স্ট্রাকচার, তার মধ্যে অনেক সময় সেন্ট্রাল গভর্নমেন্টের যে এমপ্লয়িজ তাদেরকে নিয়ে, স্টেট গভর্নমেন্টে নিয়ে এগুলো করায়। নতুন নাকি? কনস্টিটিউশনাল স্কিম অফ থিংসটা শ্যাটার্ড হয়ে যায়, সেপারেশন অফ পাওয়ারটা শ্যাটার্ড হয়ে যায়। রাজ্য সরকার তার ব্যর্থতা মেনে নিক, সিও দপ্তর তার ব্যর্থতা মেনে নিক, ইসিআই তার ব্যর্থতা মেনে নিক। একটা এমনিতে বললো একটা রুটিন কাজ, রেগুলার কাজ, আগেও হয়েছে এখনও হচ্ছে, কিন্তু সেটা করতে গিয়ে কীরকম পদে পদে একদিকে ট্রমা, অন্যদিকে হোঁচট। আমি আমাদের প্রতিনিধি অতনু হালদারের কাছে আসব। অতনু, সেক্ষেত্রে প্রধান বিচারপতি আজকে যেটা বললেন যে তাদের একমাত্র চিন্তার বিষয় হলো নির্ধারিত সময়সীমার মধ্যে এসআইআর এর কাজ শেষ করতে হবে। কমিশন কি জানালো? তাহলে চূড়ান্ত ভোটার তালিকা কি 28শে ফেব্রুয়ারি বেরোচ্ছে? দেখো একবারই তাই,
তার কারণ তুমি জানো যে আমাদের রাজ্যের সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেই বিধানসভা নির্বাচনের আগে এসআইআর এর কাজ সম্পূর্ণ করতে হবে, কারণ এসআইআর এর কাজ সম্পূর্ণ করে তারপরে ভোট ঘোষণা করতে হবে, তারপর মাঝে একটা সময় দিয়ে তারপর ভোটের ফল ঘোষণা। তো এই যে পুরোটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে গেলে পরে এসআইআর এর কাজটাও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। এখন সেক্ষেত্রে যেটা তুমি জানো যে এই এসআইআর এর কাজ শুরু হওয়ার পর এই বিভিন্ন সময় দিনক্ষণ পিছিয়েছে এবং শেষ পর্যন্ত ঠিক হয়েছে যে 28শে ফেব্রুয়ারি অর্থাৎ এই মাসের শেষ দিনে চূড়ান্ত ভোটার তালিকা বেরোবে। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর আগে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ ভোটারের নথি যাচাইয়ের কাজ সেটা সম্পূর্ণ হয়নি, বিশেষত লজিক্যাল ডিসক্রিপেন্সিস এইগুলোকে খতিয়ে দেখার কাজ এখনও শেষ হয়নি। এখন সেই সমস্ত কাজ শেষ করে 28শে ফেব্রুয়ারি সেই দিনকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব কি, এই নিয়েই আদালত চিন্তিত। এবং সেইখানে আজকে নির্বাচন কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয় যে তাদের 95% কাজ শেষ হয়ে গেছে। এই 95% কাজ যে শেষ হয়েছে তার ওপর ভিত্তি করে তারা 28 ফেব্রুয়ারি এই চূড়ান্ত তালিকা বের করবেন। এরপরে যে 5% কাজ বাকি রয়েছে সেই সমস্ত নথি যাচাই করে তারপরে বাকি লিস্ট প্রকাশের কাজ হবে। এখন সেই কাজ শেষ করার জন্য মনোনয়ন পর্ব শুরু হওয়ার আগে পর্যন্ত সময় রয়েছে। এতে রাজ্যের আপত্তি থাকলেও পরে রাজ্য সম্মতি দেয়। নির্বাচন কমিশনের এই আবেদনে সুপ্রিম কোর্টও অনুমতি দিয়েছে। ফলে আপাতত 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বেরোচ্ছে এবং তারপরেও যে ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ বাকি থাকবে সেটা মনোনয়ন পর্বের আগে অবধি করা যাবে বলে। অর্থাৎ আজকের এই যে শুনানি পর্ব ছিল সেখান থেকে একটা বিষয় সামনে এসেছে স্পষ্টভাবে যে আপাতত 28 তারিখে এই যে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হচ্ছে। ধন্যবাদ অতনু। আর এখান থেকে আমি একবার বিশ্বনাথ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমি বিশ্বনাথদের কাছে যাব। বিশ্বনাথ দা, দেখুন রাজ্যের প্রথমে আপত্তি ছিল একেবারে বাইরের রাজ্য থেকে মাইক্রো অবজারভারদের যে নিয়োগ করা হচ্ছে তা নিয়ে, তারপরে রাজ্যের তরফে গ্রুপ বি অফিসার দেওয়া হলো। এবার আজকে আমরা যেটা দেখলাম সেই গ্রুপ বি অফিসারদের নিয়েও তো একদম ক্ষুব্ধ বা আশাহত সুপ্রিম কোর্ট। সেই জায়গায় সুপ্রিম কোর্টের এই যে নির্দেশ জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করতে হবে, কিভাবে মনে হচ্ছে যেটা রাজ্যের ক্ষেত্রে একটা ধাক্কা? দেখো, প্রথম কথা বলবো যে আজকের রায়টা কিন্তু ঐতিহাসিক এই কারণেই যে ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোর মধ্যেই পরিবর্তন এসেছে আজকে রায়ের ফলে। কারণ সংবিধানে একমাত্র সোল নির্বাচন এবং ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে একমাত্র অধিকার ছিল ইলেকশন কমিশনের সংবিধানের 324 এবং 325-26 ধারা অনুসারে এবং জনপ্রতিনিধিত্ব আইন 1950-51 অনুসারে এই প্রথম ইলেকশন কমিশনের কোনো কাজ কোনো তৃতীয় পক্ষকে হস্তান্তরিত করা হলো। অর্থাৎ আরো পরিষ্কার করে বললে বিচার বিভাগ দায়িত্ব নিজে নিয়ে নিল। এটা ভারতবর্ষের সংবিধানের কাঠামোগত পরিবর্তন হলো বলে আমি মনে করি। দ্বিতীয় যে বিষয়টা, ইলেকশন কমিশনের পরাজয় হয়েছে এই কারণে বলবো যে যাকে দায়িত্ব সংবিধান দিয়েছিল যে তুমি নির্বাচনী তালিকা তৈরি করবে, ইলেকশন কমিশন সেই তালিকা তৈরি করতে পারেনি, মানে ভোটার তালিকা সংশোধনের কাজ কমপ্লিট করতে পারেনি, যার জন্যই আজকে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে। এবার কেন করতে হয়েছে? অবশ্যই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরোধিতা আর রাজ্য প্রশাসনের পুরোপুরি অসহযোগিতার জন্য। কিন্তু একই সাথে এই রায়কে আমি ওয়েলকাম করছি তিনটে কারণ। একটা কারণ হলো যে আমি আশঙ্কা প্রকাশ করেছিলাম তোমার স্টুডিওতে দিনের পর দিন যে চূড়ান্ত ভোটার তালিকা সংশোধন হয়ে যাওয়ার পর পশ্চিমবাংলায় তাতানোর রাজনীতি, অর্থাৎ যাদের নাম থাকবে না বা বাদ যাওয়ার সম্ভাবনা থাকবে তাদেরকে নিয়ে যে মানে উচ্ছৃঙ্খল রাজনীতি পশ্চিমবাংলায় হবে তৃণমূল আর বিজেপির মাধ্যমে, তাতে বহু লোকের প্রাণ চলে যেতে পারে, বহু লোক অশান্তির মধ্যে পড়তে পারে। আজকের রায়ের ফলে আমি মনে করি যেহেতু পুরো দায়টা এখন সুপ্রিম কোর্ট নিজে ঘাড়ে নিয়ে নিল, ফলে কারো নাম বাদ গেলে বা যুক্ত হলে এখন সরাসরি কিন্তু ইলেকশন কমিশনকে দায় করতে পারবে না, বিজেপিকে দায় করতে পারবে না বা তৃণমূলকে দায় করতে পারবে না। ফলে আজকের রায়ের পরে রাজ্যে মানে চূড়ান্ত ভোটার তালিকার পরে অশান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু কমে গেল বলে আমি মনে করি। কারণ মানুষকে মেনে নিতে হবে, বিচার বিভাগের প্রতি আস্থা রেখেই মেনে নিতে হবে নাম কেন আছে কেন নেই। তৃতীয় বিষয় আমি যেটা বলতে চাই যে মানে বেশ কিছু অফিসার যারা স্বাধীন মনা ছিলেন
যারা মানে সঠিকভাবে কাজ করছিলেন। দেখো সবাই তো তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছে এমন তো নয়, বিশেষ করে কিছু এআরও এবং অ্যাসিস্ট্যান্ট এআরও যারা অন্ততপক্ষে সংবিধান অনুসারে কাজ করছিলেন, তারা স্যান্ডউইচ অবস্থায় ছিলেন। তৃণমূল কংগ্রেসের অত্যাচার, চাপ, আর অন্যদিকে ইলেকশন কমিশনের চাপে তারা স্যান্ডউইচ ছিলেন। আজকের রাত্রিটা তারা শান্তি মতন থাকবেন, আজকে রাত্রে বহুদিন পরে তারা ঘুমাবেন, কারণ যেহেতু এরপরে যতটুকু লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত কাজ বাকি আছে, নাম যুক্ত হওয়া বা বিযুক্ত হওয়া, তাতে আর মানে এআরও বা অ্যাসিস্ট্যান্ট এআরও সরাসরি দায়বদ্ধ থাকবেন না, থাকবেন জুডিশিয়াল অফিসার। ফলে তারা তাদেরকে সরাসরি আঘাত করা, রাজ্য সরকার কার্যত যেভাবে হুমকি দিচ্ছিল যে নাম না থাকলে বাড়ি পর্যন্ত ঘেরাও করা হবে, রাজ্যের শাসক দল বলছিল যে বাড়ি আপনাদের নাম ঠিকানার জানা আছে, সব বাড়ি ঘেরাও করা হবে নাম বাদ গেলে। এখন অন্তত রেহাই হবে, কারণ মাঝখানে যেটা আছে সেটা হলো জুডিশিয়ারি আছে, জেলা স্তরে বিচারকরা এখন যে তাদের তত্ত্বাবধানে বাকি কাজটা হবে, ফলে দায়বদ্ধতা বিচারক ব্যবস্থার উপরে আসবে। ইআরওরা কিন্তু অনেকটাই মুক্ত হয়ে গেলেন, চাপ মুক্ত হয়ে গেলেন। এবং একই সাথে তোমাকে যে প্রশ্নটা রাখতে চাই, যে সংখ্যাটা এখন বাকি থাকলো সেটা হলো ভেরিফিকেশন বাকি আছে 30 লক্ষর, আর ইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইআরওদের হাতে 20 লক্ষ নাম বাকি আছে। অভিযোগ উঠছিল লাস্ট কয়েকদিন ধরে যে রাজ্যের প্রশাসনের একাংশ পরিষ্কার ইআরও এবং এআরওদের বলেছিল যে তোমরা কিন্তু এখন ভেরিফিকেশনের কাজটা কমপ্লিট করবে না এবং আপলোডও করবে না। একেবারে বিশ্বনাথ দা, আপনি যে কথা বলছেন, যে অভিযোগ উঠছিল, সেক্ষেত্রে কিন্তু আজকে সর্বোচ্চ আদালতের যে রায়, যে নজিরবিহীন নির্দেশ, তাতে না রাজ্যের কোনো অফিসার না ভিন রাজ্য থেকে কোনো অফিসার, একেবারে নিরপেক্ষ ভূমিকা পালন করলো সর্বোচ্চ আদালত, সেটা বলতেই হবে। আমি এখানে তরুণজ্যোতি তিওয়ারির কাছে আসবো। তরুণজ্যোতি, রাজ্য সরকার বা রাজ্য যেভাবে ধাক্কা খেলো একের পর এক, সেটা যেমন বলতে হয়, কমিশনের ক্ষেত্রেও কি এই ছবিটা খুব সুখকর, খুব স্বস্তির? পাপিয়া, প্রথমে গণতন্ত্রপ্রেমী একজন মানুষ হিসাবে, একজন আইনজীবী হিসাবে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাই এবং প্রণাম জানাই। দেখো, খুব সিম্পল হিসাব। গ্রুপ এ অফিসার কেন চাওয়া হচ্ছিল? একটা অর্ডার পাস করতে হবে, রেভিনিউ অফিসার হলে তাদের কোয়াসি জুডিশিয়াল পাওয়ার এক্সারসাইজ করার অভিজ্ঞতা আছে, তারা করতে পারবে। রাজ্য সরকারকে বারবার চাওয়া হয়েছে, রাজ্য সরকার দেয়নি। আমরা দেখেছি সুপ্রিম কোর্টে বারবার বলা হয়েছে, দেয়নি। তার ফলে হলো কি, মানুষের হয়রানি হলো। আমি প্রথমে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, মানে নাম করে করে বলছি। 81 নাকাশিপাড়া বিধানসভা, সেখানে আরও একজন আছে নীলাঞ্জন মিত্র, বিডিএমও আছেন তামান্না সুলতানা, জয়েন্ট বিডিও আছে মুকসুদুর চৌধুরী। এই তিন ব্যক্তি, টিপিক্যালি এই তিন ব্যক্তি প্যান এবং আধার কার্ড দেখে লজিক্যাল ডিসক্রিপেন্সিকে ফাউন্ড ওকে করে দিয়েছিল। ভাবতে পারো, এই একই জিনিস হচ্ছে। কারণ আমি এদেরকেও দোষ দিচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল, মনে আছে, যে আমাদের কর্মচারী আপনারা ভুলে যাবেন না। তো বেশিরভাগ ইআরও, বিএলও, এরা কারা? রাজ্য সরকারি কর্মচারী। এন্ড অফ দ্য ডে তোমাকে একটু বিরত করছি এই কারণেই, দেখো সেক্ষেত্রে তো বিএলওদের সেই সময় এই বক্তব্যটাও ছিল যে নির্বাচন কমিশন তাদের কেন আস্থা দিল না, তাদের কেন আশ্বস্ত করলো না। এন্ড অফ দ্য ডে সাংবিধানিক সংস্থা। এবার আমাদের এরা যখন করলো, আলটিমেটলি ভয় দেখানো হলো। আজকে যখন যেটা করা হচ্ছে, মানে কি কোনো অবস্থা, দেখো সুপ্রিম কোর্ট বলছে, বাধ্য হচ্ছে, উই হ্যাড নো আদার অপশন। দুটো একটা বাজে জিনিস হলো, জুডিশিয়াল প্রসেস কদিন স্লো হয়ে যাবে, বেশ কিছু জুডিশিয়াল অফিসার চলে যাবে। তো মনে করিয়ে দিই, তন্ময়দা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা হয় বলে দেবেন যে কোর্টের অফিসাররা, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজরা, হাইকোর্টের চিফ জাস্টিসরা বা জুডিশিয়াল অফিসাররা রাজ্য সরকারি কর্মচারী নয়, তাদেরকে ভয় দেখানো যাবে না। তারা অন্তত নিরপেক্ষ। আর শেষ করে দাও, একটু সিম্পল কতগুলো জিনিস বলবো। দেখো, আজকে আমি বিশ্বনাথের সাথে কিছুটা একমত যে সংবিধানের একটু চেঞ্জ হলো, সেপারেশন অফ পাওয়ার একটু পার্ট হলো। দেখো, সংবিধান রচয়িতারা ভাবেননি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একজন জিনিস, এক্স্যাক্টলি কোট অ্যান্ড কোট জিনিস, এই রাজ্য সরকার চালাবে যারা সংবিধান মানবে না, অ্যান্টি কনস্টিটিউশনাল সরকার চালাবে। সংবিধান লিখেছিলেন তারা কখনোই ভাবেননি, আমি তরুণের সঙ্গেও একমত, যে সংবিধান যারা লিখেছিলেন তারা ভাবেননি যে জাতীয় নির্বাচন কমিশনের অর্ডারটা বিজেপি সদর দপ্তর থেকে আসবে। এক, দ্বিতীয় কথা, বিশ্বনাথ দা অনেক কিছু বললেন যে গণতন্ত্রের কী সব হলো টলো, কিন্তু আমি বলছি গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, যার ফলে আদালত থাকবে, আইনসভা থাকবে, নির্বাচন কমিশন থাকবে, কিন্তু দিনের শেষে সব থেকে আগে যারা থাকবে তারা মানুষের ওপরেই। আর একটা কথা বলছিলেন না, যে চাপ দেওয়া হচ্ছে ইআরও এবং এইআরওদের ওপর। আমরা এই রায়ে খুশি এই জন্যে যে তাদেরকে চাপ দিয়ে
নাম বাদ দেওয়ার যে খেলায় মত্ত হয়েছিল অবজারভাররা, মাইক্রো অবজারভাররা, সুপ্রিম কোর্ট বলার পরেও সুপ্রিম কোর্ট আগের অর্ডারে বলেছিল যে মাইক্রো অবজারভাররা শুধুমাত্র মানে তাদেরকে সাহায্য করতে পারবে, কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তারপরে না, তারপরে বলছি, তারপরে রোল অবজারভাররা 8,500 নাম দেওয়া হয়েছে, 8,500 নাম দেওয়া হয়েছে, কিন্তু তারপরে রোল অবজারভার আমি তোমাদের একটা কথা বলছি, সেটা যে দেখুন, আমি বুঝতে পারছি তন্ময়দাও যেখানে খুশি, তরুণ জ্যোতি যেখানে খুশি, বেকার তর্ক করছে কেন? রায়ের বা আজকের অবজারভেশনের কোন পার্টটা নিয়ে আমাদের প্রশ্ন আছে, আমি এর আগে সেটা বলার চেষ্টা করছিলাম। জাস্ট ওই কথাটা আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই যে বারবার করে রাজ্যের সরকারি অফিসার এবং পুলিশকে নিন্দা করা সত্ত্বেও সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে কোনো কংক্রিট ব্যবস্থা নিচ্ছে না। খালি আপনাদের মনে করাই, আরজি করের ঘটনার সময় একজন বিচারপতি সুপ্রিম কোর্টের নিজের চেয়ারে বসে বললেন, পুলিশের যে ভূমিকা দেখেছি কলকাতা শহরে আমরা এই ঘটনায়, গত 30 বছরে এই জিনিস আমি আমার জীবনে দেখিনি। এবার আমরা কি আশা করব? 30 বছরে যে কাজ, মানে যেটা এর আগে 30 বছরে পুলিশকে করতে উনি কখনো দেখেননি, সেই কাজটা পুলিশ করেছে বলে এমন একটা ব্যবস্থা নেবেন যে ব্যবস্থাটাও আমরা গত 30 বছরে কখনো দেখিনি। তার বদলে কোনো ব্যবস্থা হলো না, খালি নিন্দাতেই গল্প শেষ। এইটা কেন হবে? আর তার সঙ্গে আমি এখানে একটা প্রশ্ন করছি, কথাটা শেষ করি, এই আলোচনাতেই ফিরবো। দেখুন, আজকে সর্বোচ্চ আদালত যে নির্দেশ দিয়েছে যে একদম বিচার বিভাগকে সক্রিয় করে দিয়ে সেক্ষেত্রে রাজ্যকেও যেমন মানতে হবে, কমিশনকেও মানতে হবে। অর্থাৎ দেখুন, আজকে একদিকে যেরকম সুপ্রিম কোর্ট একেবারে বেনজির নির্দেশ দিয়েছে, একদম রাজ্যের বিচার বিভাগকে সক্রিয় করার নির্দেশ দিয়েছেন, তারই পাশাপাশি এসআইআর নিয়ে রাজ্যের যে আইন শৃঙ্খলা তা নিয়ে একেবারে ক্ষোভ প্রকাশ করেছেন, যেখানে ডিজিপিকে সতর্ক করেছে সুপ্রিম কোর্ট। কি বলেছে এই প্রতিবেদনে রাখবো আপনাদের সামনে। ডিজিপি যদি কিছু না করেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ করা হবে। এসআইআর চলাকালীন জেলায় জেলায় কোথাও ভাঙচুর, কোথাও তাণ্ডব, কোথাও ফর্ম 7 পুড়িয়ে দেওয়ার ছবি সামনে এসেছে। এ নিয়ে শুক্রবার ফের রাজ্য পুলিশের ডিজিকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। এসআইআর ঘিরে রাজ্যের নানা প্রান্তে অশান্তি, ফর্ম 7 পোড়ানো, একাধিক ক্ষেত্রে নির্দেশ সত্ত্বেও এফআইআর দায়ের না করা সহ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে গত 9 ফেব্রুয়ারি ডিজিপিকে শোকজ করেছিল সুপ্রিম কোর্ট। তাকে হলফনামা জমা দিয়ে এর কারণ জানাতে বলা হয়েছিল। এরপরই শুক্রবার এসআইআর সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি জানতে চান, ডিজিপিকে যে নির্দেশ দিয়েছিলাম সেটার কি হলো। তখন কপিল সিব্বাল বলেন, ডিজিপি হলফনামা দাখিল করেছেন। তখন কমিশনের আইনজীবী বলেন, প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে, পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এসআইআর এবং ইসির বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুধুমাত্র কয়েকটি ছোট মাছের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, দুর্ভাগ্যজনকভাবে নির্বাচনের আগে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা হয়। কমিশনের আইনজীবী বলেন, এর পরিণতি মারাত্মক হবে। এর পাল্টা ডিজিপির আইনজীবী বলেন, প্রতিটি মামলার তদন্ত চলছে। তখন কমিশনের আইনজীবী বলেন, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? 28টি এমন মামলা রয়েছে যেখানে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তখন কপিল সিব্বাল বলেন, কমিশনের প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে দেখেছেন ডিজিপি। তখন প্রধান বিচারপতি বলেন, ডিজিপি যদি কিছু না করেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ করা হবে। ডিজির ভূমিকা নিয়ে উনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমার মনে হয় উদ্বেগ প্রকাশ যেটা করেছে সেটা গোটা বাংলার মানুষ নয়, ভারতবর্ষের মানুষ উদ্বেগ প্রকাশ করছে। কিন্তু বিষয় হচ্ছে উদ্বেগের সাথে সাথে ডাইরেকশনও দরকার, উদ্যোগও দরকার। আমরা চাইবো যে অ্যাপেক্স কোর্ট অফ দিস কান্ট্রি উইল ডাইরেক্ট দ্য ডিজি পুলিশ and the machinery of the state of West Bengal. দ্য কজ অ্যান্ড এফেক্ট, ইংরেজিতে একটা কথা আছে, এই অবস্থাটা হলো কেন? আজকে নির্বাচন কমিশন যদি তাদের দায়িত্ব নিরপেক্ষভাবে সুচারুভাবে পালন করত, কেন গত 75 বছরে এরকম ঘটনা ঘটেনি? মূল দায়ী হচ্ছে ইলেকশন কমিশন এবং তাদের যে দায়িত্বহীন একটা কর্মকাণ্ড করেছে, পরিকল্পনাহীন কর্মকাণ্ড, তার জন্যই এই ঘটনা। কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তদন্তের অগ্রগতি নিয়ে ডিজিপিকে রিপোর্ট দিতে বলেছে সুপ্রিম কোর্ট। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কার্যত হুঁশিয়ারি দিয়েছে আজকে সর্বোচ্চ আদালত রাজ্য পুলিশের ডিজিকে। আমি এখানেই আসবো নজরুল ইসলামের কাছে। নজরুল বাবু, আমি যদি একটু ঘুরিয়ে প্রশ্নটা করি, বলছি এই নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, চাইলে কোনো নির্দেশ দিতে পারে না এবং পদক্ষেপ করতে পারে না এমনটা তো নয়। গত বছরের অগস্ট মাসে যে অভিযোগ এসছিল 2 জেলার 4 জন ইআরও এবং এই ইআরওর বিরুদ্ধে, 6 মাস পর রাজ্য সরকার এফআইআর করলো। আমি বলছি, কেন নির্বাচন কমিশন এরকম স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করলো না, নাকি করতে চাইলো না? না, নির্বাচন কমিশন করতেই পারত, কারণ যে আইন আছে সেখানে বরং এটা বলা আছে
যে নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে অথবা নির্বাচন কমিশন যদি এফআইআর করে তবেই কোর্ট সেটার কগনিজেন্স নিতে পারবে, না হলে কোর্ট কগনিজেন্স নিতে পারবে না। অতএব ইলেকশন কমিশন যদি নিজে থেকে সরাসরি এফআইআর করতো তাহলে সেটা সম্ভব ছিল, কিন্তু কোর্টের ভূমিকাও আমি একটা উদাহরণ দেব। এর আগের দিন যখন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টে, সেদিনই যখন ওই বাইরে থেকে অফিসার আনার প্রসঙ্গে এ প্রশ্ন এসেছিল যে রাজ্য সরকারের থেকে আমরা অফিসারদের চেয়েছি, আমাদেরকে দেওয়া হয়নি, তখন বি গ্রেডের যে অফিসার দেওয়ার কথা সুপ্রিম কোর্টে অঙ্গীকার করে রাজ্য সরকার, সেই যে তালিকাটা রাজ্য সরকার দিল তাদের মধ্যে এমন অনেকের নাম আছে যারা ইতিমধ্যে কাজ করছে, এমন অনেকের নাম আছে যারা রিটায়ার করে চলে গিয়েছে, এমন অনেকের নাম আছে যারা বি গ্রেড অফিসারই নয়। তাহলে এই যে ত্রুটিপূর্ণ তালিকা দিয়ে নির্বাচন কমিশনের কাজে বাধা সৃষ্টি করলো রাজ্য সরকার, যেখানে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, পুলিশ মন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, তাহলে কোর্ট এই রাজ্য সরকারের যে পদাধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর মধ্যে কোনো ব্যবস্থা কেন নিল না? বেশ, তন্ময়। একই জিনিস বারবারই বলা হচ্ছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট সমস্ত দিক দেখে যা যা বলার বলেছেন এবং ডিজির বিরুদ্ধে যে পদক্ষেপ নেবেন বলেছেন, তার থেকে হলফনামা চেয়েছেন। অলরেডি রাজ্যের পক্ষ থেকে হলফনামা দেওয়া হয়েছে, সেটা আপনারাই দেখাচ্ছেন, সুতরাং হলফনামা যাওয়া পড়ে গেছে। একটা কথা বলুন, এই যে এসআইআর এর শুনানি কেন্দ্রগুলোতে যেভাবে ভাঙচুর করা হয়েছে তাতে তো রাজ্যের মানে সরকারি দপ্তর ভাঙচুর করা হয়েছে, সরকারি জিনিসপত্র নষ্ট হয়েছে। সেখানে আপনারা বারবার বলেছিলেন যে মানুষের হেনস্থা হচ্ছে, মানুষকে হয়রানির মুখে পড়তে হয়েছে, তো ওই সমস্যার ক্ষেত্রে তো মানুষের হয়রানি আরো বেড়েছে। তো সেখানে প্রশাসন সতর্ক হবে না? না, প্রশাসন সতর্ক ছিল, কিন্তু মানুষের হেনস্থা হয়েছে, মানুষ যে বিক্ষোভ দেখিয়েছে, গণবিক্ষোভ, এটা হওয়ারই ছিল। তার কারণ বারবার বাংলার মানুষকে নিয়ে যদি ফুটবল খেলবো মনে করে বিজেপি বা জাতীয় নির্বাচন কমিশন, সেটা তো বাংলার মানুষ মেনে নেবে না। বাকি রাজ্যগুলোতে বারবার উদাহরণ দেওয়া হচ্ছে, বাকি রাজ্যগুলোতে হয়নি কারণ বাকি রাজ্যগুলোতে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। এখানে মানুষের হয়ে কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তৃণমূল কংগ্রেস আছে, সেই জন্য হচ্ছে বাধা দেওয়া হয়েছে। আমরা আটকে দিতে পেরেছি, আমরা এদের ষড়যন্ত্র আটকে দিতে পেরেছি। মানুষের বিক্ষোভ আছে, মানুষের পাশে আমরা আছি। গরমিলগুলো হয়েছে, কিন্তু তৃণমূলের মতো এত সক্রিয় রাজনৈতিক দল ছিল না যারা এই ভুলগুলো দেখিয়ে দিতে পারে। বললো না তন্ময়, খালি এটাই তো বললো তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কথা বলছে না, মরা মানুষের জন্য কথা বলছে। ভেবে দেখো তো, যারা আমাদের মধ্যে নেই তাদের কি ভোটাধিকার পর্যন্ত থাকবে না? তারা ভোট দিতে পারবে না? 5 বছর পর একবার ভোট দিতে আসে, ওই অধিকারটুকু কেড়ে নেওয়া হবে। এর জন্য তৃণমূল লড়ছে। ছাড়ো এদের নাটকের কথা, প্র্যাকটিক্যাল কথা দাদা থামো। আমরা ডিজিপিকে শোকজ করা হয়েছিল, রাইট? আগের দিন শোকজ নাকি জমা হয়েছে। এবার আমার প্রশ্ন আছে, শোকজ অ্যাকসেপ্ট হয়েছে না হয়নি? যদি অ্যাকসেপ্ট হয়েছে দেন ফাইন, শোকজ যদি অ্যাকসেপ্ট না হয় তাহলে কি স্টেপ হয়েছে? একটা পুরোনো ম্যাক্সিম আছে, এখানে বলা হয় জাস্টিস মাস্ট নট অনলি বি ডান, ইট শুড বি সিন টু বি ডান। মানে জাস্টিস খালি করলে হবে না, দেখা জানতে হবে যে জাস্টিসটা হচ্ছে। এই নাটকগুলো কেন হচ্ছে? ওখানে 3 জন বিচারপতির বেঞ্চ, একজন বিচারপতি হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা তিনি জানেন। বিচারপতিরা মিডিয়া দেখেন না, বিচারপতিরা খবর পড়েন না, তা তো নয়। পশ্চিমবঙ্গের কি অবস্থাটা উনি ভালো করে জানেন। তারপরও মামলার শুনানি চলছিল তখন রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়, যেখানে যা শুনে প্রধান বিচারপতি বলেন যে দুর্ভাগ্যজনকভাবে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে, দোষারোপের খেলা চলছে। তারপরে কিছুটা কঠোরভাবে বিচারপতিরা এটা বলেন যে আমরা আশা করি উভয় পক্ষই এসআইআর এর গুরুত্ব বুঝতে পারছেন, যারা আপনারা এসআইআর সম্পন্ন না করেন তাহলে ভোট করাতে পারবেন না, যদি আপনারা ভোট না করান তাহলে এর পরিণতি কি হবে? একেবারে বিচারপতিরা এটা কঠোরভাবে বলেছেন আজকে। শতরূপ, দেখুন, আমি একটা জিনিস আমার কাছে একদম পরিষ্কার না, যেটা তন্ময়দা বলছে অন্যান্য রাজ্যে কেউ ছিল না, কিন্তু পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রয়েছে। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম, যখন বাংলা এসআইআরটা শুরু হচ্ছে, আমাদের কাছে তো বিহারের উদাহরণ ছিল। প্রথম দিন থেকে আমরা বলেছিলাম যে বিহারে যা করতে পেরেছে বিজেপি, তা পশ্চিমবাংলায় করতে পারার কথা নয়। তার কারণটা হচ্ছে ওখানে সরকারটা ওদের, আর পশ্চিমবাংলায় যতই ইলেকশন কমিশন করুক, যাই করুক না কেন, আলটিমেটলি যেহেতু ইলেকশন কমিশনের হাত পাগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা, সুতরাং বিজেপি চাইলেও আর কিছু লোকের নাম বাদ চলে গেল, কি ইলেকশন কমিশন চাইলেও আর কিছু লোকের নাম বাদ চলে গেল, এটা
বাংলায় হওয়ার কথা নয়। এই জায়গায় আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যিই চাইতেন যে ইলেকশন কমিশনের কোনো উদ্দেশ্য রয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, তারা নাম কাটতে এসছে এখানে, কিন্তু জেনুইন নাম বাঁচাতে হবে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কী করতেন, আরও বেশি করে নিজের সরকারি অফিসারদেরকে ইনভলভ করতেন এই প্রক্রিয়াতে, যাতে করে কিনা তারা একটা পাহারাদারিত্বের কাজ করতে পারে। তোমার উপর হাজার রাজনৈতিক চাপ থাক, ইলেকশন কমিশনের পলিটিক্যাল মোটিভেশন থাক, তবু তোমার হাত দিয়ে যেন বাংলার কোনো জেনুইন ভোটারের নাম বাদ না যায় সেটা তুমি নিশ্চিত করবে, এই দায়িত্ব তোমাকে দিলাম। তার বদলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মানে বারবার করে এমনকি কোর্ট নির্দেশ দেওয়ার পরেও যে উনি সরকারি অফিসারদেরকে দিলেন না, তার ফলে যে কখনো বাইরে থেকে মাইক্রো অবজারভার আসলো, আর এখন হচ্ছে জুডিশিয়াল অফিসারদের হাতে ব্যাপারটা চলে গেল। এইটা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন উদ্দেশ্যটা সাধিত হলো? একটা জিনিস পরিষ্কার, ওনার রাজনৈতিক উদ্দেশ্য সাধিত হলো। উনি কখনো মিটিং করছেন এসআইআরের বিরুদ্ধে, উনি কখনো সুপ্রিম কোর্টে গিয়ে গলায় কালো রঙের কাপড় জড়িয়ে ওখানে মানে উকিল সাজছেন, এই কখনো উনি বলছেন যে এইটা হবে না, ওইটা কল্যাণ ব্যানার্জি বাইট দিচ্ছে। এর ফলে ওনার পলিটিক্স হলো, একটা অপটিক্স, যেটা আপনারাও বারবার করে বলছেন যে একটা দৃশ্যকল্প তৈরি হলো যে দিদি আমাদের হেভি লড়ছে বিজেপির বিরুদ্ধে। কিন্তু ওনার কাছে কিন্তু ওনার হাতে কিন্তু এই সুযোগটা ছিল, যে সুযোগ বিহারে ছিল না, সেই সুযোগ কিন্তু বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল। একেবারে নিজেদের সরকারি অফিসারদের মাধ্যমে এটা নিশ্চিত করা যাতে বাংলায় একজনও সংখ্যালঘু মানুষের কি, একজনও মতুয়া মানুষের কি, কোনো মানুষের অন্যায়ভাবে নাম না কাটা যায়। উনি ইচ্ছাকৃতভাবে সেই কাজটাকে না করে ওনার অফিসারদেরকে বিদ্রোহ করে নিয়ে বিজেপির বিরুদ্ধে এই দৃশ্যকল্প নির্মাণের রাজনীতি, এই অপটিক্সের রাজনীতিটাই উনি প্রায়োরিটি করলেন। বিজেপির তরফেও যেমন দৃশ্যকল্পের রাজনীতি তৈরি করা হচ্ছে, তেমন তৃণমূলের তরফও। আমি প্রদীপদার কাছে আসবো। প্রদীপদা, তাহলে ভোটের লড়াই শুধুমাত্র ভোট ঘোষণা, প্রচার, একে অপরের ওপর আক্রমণ প্রতি আক্রমণে থেমে রইল না, এসআইআর নিয়ে লড়াইটা এমন জায়গায় পৌঁছলো, সেটা সর্বোচ্চ আদালতে গিয়ে পৌঁছলো বারবার, এবং সেটা বিচার বিভাগের ওপরই পুরোটা ছাড়তে বাধ্য হলো সর্বোচ্চ আদালত, কড়া নির্দেশ দিতে বাধ্য হলো, এবং এইটা পরিষ্কার হয়ে গেল যে এসআইআর হবে এবং সেটা মসৃণভাবে হবে। প্রধান বিচারপতি সেটা জানিয়ে দিলেন। দেখুন, এই রায়ের ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গবাসী হিসাবে মাথাটা হেট হয়ে যাচ্ছে। মানে আমাদের রাজ্য আজকে সারা দেশের সামনে একটা খবরের মানে মাধ্যম হয়ে গেছে যে এই রাজ্যে এইগুলো হতে পারে। এসআইআর পুরো ভারতবর্ষে চলছে, এরকম বেনজির সংঘাত ইলেকশন কমিশন বনাম রাজ্য সরকার কোথাও হয়নি যেখানে জুডিশিয়ারিকে ইন্টারভিন করতে হচ্ছে। আসলে জুডিশিয়ারির বিচার বিভাগের কাজটাই এটা, যে যদি দেখা যায় যে শেষ অবধি কেউ কিছু করছে না, তাহলে এটাকে বলে বিচার বিভাগের অতি সক্রিয়তা, অ্যাক্টিভিজম, জুডিশিয়াল অ্যাক্টিভিজম। এটা করতে বাধ্য হয়েছে, তার কারণ এসআইআর যদি হয়, এসআইআরকে রাজনীতির ময়দানের একটা বোরে হিসাবে এইখানে রাজনৈতিক দলরা কিন্তু ব্যবহার করেছে। এসআইআরটা আমরা প্রত্যেকে চেয়েছিলাম যাতে একটা সঠিক নির্বাচনী তালিকা আমরা পেতে পারি, কিন্তু সেটা যে একটা রাজনীতির আখড়া হয়ে যাবে, যুদ্ধক্ষেত্র হয়ে যাবে, এই যুদ্ধক্ষেত্রটা প্রথম দিন থেকে শুরু করা হয়েছে। দুটো রাজনৈতিক দলই এটাকে রাজনৈতিক যুদ্ধক্ষেত্র হয়েছে। এটা একটা প্রশাসনিক কাজ, এটা রাজনৈতিক কাজ ছিল না। এই প্রশাসনিক কাজটা ইলেকশন কমিশন এবং রাজ্য সরকারের তত্ত্বাবধানে মসৃণভাবে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে না ইলেকশন কমিশন সেটা করতে পারলো, মানে ইলেকশন কমিশনকে আর এই যে আপনি চাপ দিলেন এফআইআর করতে হবে, শেষ মোমেন্টে চাপ দিলেন, কিন্তু 6 মাস তো আপনি বসে থাকলেন। আর এইখানেও রাজ্য সরকার কি করলো, যে রাজ্য সরকার দেখে গেল যে আমরা এই রাজনীতির ময়দানে কিভাবে আবেগ সৃষ্টি করতে পারি বাংলা বাঙালি। ফলে আজকে আমি তো এইটাই আশঙ্কা করছি যে আজকে ভোটের সময়, যখন ভোটের দিনক্ষণ ঘোষণা হবে, ভোটের দিন আসবে, তখন এই রাজনীতি একটাই প্রশ্ন যে শুদ্ধ ভোটার তালিকা সেটা কি আমরা পাবো? একেবারে দিন ঘোষণার আগে থেকে এসআইআর নিয়ে আজ অব্দি যা চলছে, বিশ্বনাথ দা, রাজনৈতিক ডিভিডেন্ড কার ঘরে যাবে? দেখো, মানে আজকে খুব আনন্দের দিন এক অর্থে আমাদের সাধারণ মানুষের, যে এই নির্বাচনটা আমি প্রতিদিন তোমাদের বলছিলাম যে এসআইআর এর উপর ভিত্তি করে নির্বাচনটা হয়ে যাচ্ছে হয়তো, কিন্তু আজকের রায়ের ফলে আমি নিশ্চিত যে এসআইআর এর যে রাজনৈতিক প্রভাব সেটা না তৃণমূল কংগ্রেসের পক্ষে যাবে না বিজেপির পক্ষে যাবে। তার কারণ মাঝখানে সুপ্রিম কোর্ট চলে আসার ফলে নাম যুক্ত হওয়া বা নাম বাদ যাওয়া কোনোটার জন্যই না তৃণমূলকে দায়ী সরাসরি করা যাবে না বিজেপিকে দায়ী করা যাবে, দায় হবে সরাসরি সুপ্রিম কোর্টের। ফলে মানে তৃণমূল কংগ্রেস বাংলা বাঙালির রাজনীতি, নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে বাংলা বাঙালির রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সুযোগ ছিল নির্বাচন পর্যন্ত, সেই সুযোগ তারা হারালো। আর বিজেপির পক্ষেও যে কেন রোহিঙ্গাদের নাম রয়ে গেল বা মুসলিমদের নাম রয়ে গেল, সেটাকে নিয়েও আগামী দিনে কিন্তু আর এগোনোর সুযোগ নেই, কারণ সবটাই বিচার বিভাগীয় তত্ত্বাবধানে হচ্ছে। ফলে বেকারত্বের প্রশ্ন সামনে আসবে, রুটি রোজগারের প্রশ্ন নির্বাচনের প্রচারে আসবে, এবং এটা ভীষণ আশাবাদী আজকে একটা রায়
যদিও সংবিধানের পরিবর্তন ঘটে গেল, কিন্তু তারপরেও আমি বলবো আমাদের রাজ্যে নির্বাচনী প্রচারের অভিমুখটাই চেঞ্জ হয়ে গেল এসআইআর থেকে সাধারণ নাগরিকদের জীবন জীবিকার ইস্যু এবং কতটা পরিবর্তিত হয়। আর শুরু থেকে যেটা আমাদের কথা ছিল যে সুষ্ঠু নির্ভুল ভোটার তালিকা, একেবারে ত্রুটি মুক্ত ভোটার তালিকা, সেটারও অপেক্ষায় আমরা রইলাম। আজকের আলোচনা এখানেই শেষ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।